ভোটরঙ্গের গানে দাদা ঠাকুর লিখেছিলেন, তাদের মনের কথা মনই জানে, ভোট দিবে কি নাহি দিবে। পশ্চিমবঙ্গের ভোটরঙ্গ যত এগোচ্ছে ততই জমে উঠছে ওই ভোটারদের মন পাওয়া নিয়ে শাসক বিরোধী ধুন্ধুমার। আর তারই মধ্যে আজ মুখ্যমন্ত্রীর একটা ঘোষণা ঘিরে সরগরম রাজনীতি। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। এসআইআর রুখতে এবার নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করার ঘোষণা মুখ্যমন্ত্রী। আগেও তো কোর্টে গিয়েছিলেন, তার পরিণতি কি হলো? আক্রমণ বিরোধী দলনেতার। খোদ মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে সওয়াল করছেন, ভোটে কি এই চমকের কোনো ডিভিডেন্ড পাবে তৃণমূল? দ্বিতীয় প্রশ্ন। এসআইআর স্থগিত করার দাবিতে ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী। বুঝে গেছেন প্রাক্তন হবেন কটাক্ষ শুভেন্দু অধিকারী। একাধিক বিরোধী শাসিত রাজ্যেও তো এসআইআর হচ্ছে, কিন্তু বাংলাতেই কেন এত ত্রুটি আর সংঘাত? তৃতীয় প্রশ্ন। ৬০-৬২ বছরের লোককে বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন, হঠাৎ করে দেয়া হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। সরকারকে নিশানা বিরোধী দলনেতা। সবকিছু অচল হলে তোমরাও অচল, পাল্টা মুখ্যমন্ত্রী। তবে কি এবারের ভোটে এসআইআরই হতে চলেছে অন্যতম প্রধান ইস্যু? চতুর্থ প্রশ্ন। ব্রিগেড সমাবেশের আগে সভাস্থল দেখতে এসে তৃণমূলের গো ব্যাক স্লোগানের মুখে হুমায়ুন কবির। দুধেল গাইরা এবার জোড়া পায়ে তৃণমূলকে লাথি মারবে, পাল্টা হুঁশিয়ারি হুমায়ুনের। কিন্তু তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে আদৌ থাবা বসাতে পারবেন হুমায়ুন কবির? পঞ্চম প্রশ্ন। দীঘার মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফ্লার্ট করেছিলেন। বিজেপিতে সক্রিয় হতেই দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ তথাগত রায়। আসন বদলের দাবি উঠতেই দিলীপ ঘোষকে নিশানা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ভোটের আগে আদৌ ঐক্যবদ্ধ হতে পারবে রাজ্য বিজেপি? তবে শুরুতেই দেখাবো এসআইআর এর বিরোধিতায় প্রয়োজনে সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করবেন। আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জবাব দিয়েছেন বিরোধী দলনেতা এবং অন্যান্য বিরোধীরাও। দেখুন। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো, এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চাই। এসআইআর রুখতে এবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এমন ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জানিয়ে বছরের শুরুতেই এসআইআর ইস্যুতে নতুন করে চড়ল রাজনীতির পারদ। এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনটে চিঠিও পাঠিয়েছেন তিনি। শেষ চিঠির ছবি পোস্ট করে অবিলম্বে এরাজ্যে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার দাবিও জানিয়েছেন তিনি। এবার এসআইআর এর সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগে শুধু সুপ্রিম কোর্টে যাওয়াই নয়, প্রয়োজনে নিজে সওয়াল করবেন বলেও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। পাল্টা এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। একজন টুকে পাশ করা না কিভাবে পাশ করা উকিল, সে আটকে দেবে এসআইআর? বড় বড় অনেক উকিল তো গেল, কেউ কিছু করতে পারেনি। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। করতেই পারেন। আর তুই যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, এখন থেকে অন্য পেশা বেছে নেওয়া উচিত। উকিল হলে ভালোই হবে। এসআইআর এর শুনানি পর্বের পর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। তার আগে আইনি লড়াইয়ের জল কোন দিকে গড়ায় সেদিকেই সবার নজর। আশাবুল হোসেন, সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথমেই নতুন বছরে আমার প্রথম লাইভ শোতে আপনাদের সবাইকে স্বাগত। কিন্তু নতুন বছরে নতুন ভূমিকাতে তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, সেই 1993 সালের অক্টোবর মাসে ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিলের শ্রমিক ভিখারি পাসওয়ান নিখোঁজ মামলায় প্রথম আইনজীবীর ভূমিকাতে অবতীর্ণ হয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ছিল পুজোর একদম মুখের ঘটনা। আর এখন তার 33 বছর পর ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করলেন যে এসআইআর রুখতে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন। আমি প্রথমেই আসবো বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার কাছে। অর্থাৎ তৃণমূল মনে করছে যদি রাজধানীতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে ভিলেন বানিয়ে গোটা দেশের সমস্ত সংবাদ মাধ্যমের নজর টেনে এসআইআর রুখতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করা যায়, তাহলে পশ্চিমবঙ্গের ভোটে সরাসরি ডিভিডেন্ড পাবে তৃণমূল। রাজনীতিতে দেখুন পারসেপশনটাই আসল। নির্বাচনী রাজনীতিতে এই চমক বিজেপি কিভাবে কমব্যাট করবে?
প্রথমেই আপনাকে বলবো সুমনদা, নতুন বছরে নতুন নাটক, নতুন যাত্রাপালা আবার শুরু হয়েছে এসআইআর নিয়ে, সেটাই আমাদের দেখতে হবে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে হঠাৎ করে এই নাটকের অবতারণা কেন। কারণ যখন তিনি রাজনৈতিক আন্দোলন শুরু করেছিলেন তখন এক নাটক ছিল, তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভায়। সেই লিস্টটা আমি আপ্রাণ খুঁজছি। তৃণমূলের যখন একটা ঐতিহাসিক বই তৈরি হবে, তৃণমূল আস্তে আস্তে মিউজিয়ামে স্থান পাবে, তো যেগোচ্ছে, সেই দিন আসছে খুব দ্রুততার সাথে, তখন ওই ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে ওই ইতিহাসে স্থান পাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাগজটা ছুঁড়ে মেরেছিলেন। তাতে ঠিক কাদের কাদের নাম আছে সেই কাগজ আর আমি খুঁজে পাচ্ছি না। তো আমি চাইবো তিনি যখন সুপ্রিম কোর্টে হচ্ছেন এই নিয়ে বলতে যাবেন, তখন সেই কাগজটাও নিয়ে যাবেন। কেন হঠাৎ তার এই পরিবর্তন হয়েছে, তার চিন্তা ভাবনা, সেটাও বলবেন। তিনি নাকি লড়াই করেছিলেন নো আইডি কার্ড নো ভোট, এখনো 21শে জুলাই যদিও রিপোর্ট প্রকাশিত হয়নি, তো তিনি নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচনের জন্য তার এই লড়াই ছিল। আজকে এই গত কদিনে তিনি যা করেছেন তাতে স্পষ্ট হয়েছে যে তিনি ভয় পাচ্ছেন। তিনি তো দেখুন রাজনীতি পড়খাওয়া, বাংলায় বহুদিন রাজনীতি করছেন, তার রাজনৈতিক বোদ্ধার উপর দেবাংশুর বিশ্বাস না থাকতে পারে, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে। দেবাংশু টুইট করে বলতে পারে যে ও মাননীয় এত কাছ থেকে দলটা করেছো, তোমার তো থাকবেই। আমি বলছি তুমি এত কাছ থেকে এত ঘনিষ্ঠভাবে দলটা করেছো, তোমার তো থাকবে। সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন। বিশ্বনাথ দা দিন ধরে আপনার সাথে বলতেন যে এসআইআর এ কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। আজকে বিশ্বনাথ দাকেও ভুল প্রমাণ করেছেন উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাটিটিউড প্রমাণ করছে হয় তিনি ওকালতিতে যেতে চাইছেন, নয় তিনি বিরোধী নেত্রী হিসেবে নিজেকে তৈরি করতে চাইছেন। তাই তার রাস্তা তিনি সুগম করছেন। কারণ আপনি স্পষ্টভাবে বুঝে নিন, এখনই 58 লক্ষ কাটা গেছে। আমি জানতে চাই তৃণমূল কংগ্রেস কটাই 58 লক্ষে অভিযোগ অফিসিয়ালি। কিন্তু তুমি যেদিকে ইঙ্গিতটা দিচ্ছ সেটা হচ্ছে রাজনীতিতে এই ধরনের চমক থাকে। তোমার মনে থাকবে অটল বিহারী বাজপেয়ীও একসময় গরুর গাড়ি চড়ে সংসদে গেছিলেন যে পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বৃদ্ধির প্রতিবাদে। সুতরাং চমক থাকে রাজনীতিতে। প্রবলেম হচ্ছে চমক নয়, আপনাকে বেশ কয়েকটা শো করতে হবে। এখন উনি এই নতুন আইন কানুন জানেন না, এইসব রিস্ক নিয়ে নিয়েছেন, আজকে হই হই করে বলে ফেলেছেন। এখন বলতে গিয়ে আরো একাধিক ভুলভাল করবেন, তখন বিকাশ দা পাবলিকলি বলবেন, ইভেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ লুকোবেন। আইন তো আর প্রতিদিন হচ্ছে নতুন নতুন জিনিস হবে, নতুন নতুন ভাবে তৈরি। কোন আইনে আটকে যাবে বলছেন? উনি দেখুন কনস্টিটিউশনাল লতে এখানে ডিসকাশন হবে। উনি কি পড়েছিলেন, দুটো ক্রিমিনাল কেসে গিয়ে লোকাল ম্যাজিস্ট্রেটের কাছে বলা আর সুপ্রিম কোর্টে এই সাবজেক্টে বলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ডিগ্রি আমারও তো লয়ে, ওই কলেজ থেকেই তো পেয়েছি, রেগুলার প্র্যাকটিস করি না, কত ভুল বলে ফেলতে পারে আমি তো জানি। তখন একটা হিতে বিপরীত, আমার মনে হয় ওনার পুনরায় সিদ্ধান্ত বিবেচনা করা উচিত। কিন্তু আমি একটা ভয়ঙ্কর দিক বলেই আমার বক্তব্য শেষ করব 2 লাইনে। সুমনদা, এখানে সব থেকে রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেস নির্বাচনটা ইচ্ছে করে পিছিয়ে দিতে চায়, ভয় পেয়েছে বলে। তৃণমূল কংগ্রেস কোনো না কোনোভাবে চাইছে কোর্টে গিয়ে যাতে এটা ডিলে করা যায়। ভালো, তাতে যদি পরিস্থিতি এমন হয় যে বাংলায় রাষ্ট্রপতি শাসনে দ্বারা ভোট চাল, তাহলে তাই হবে। কারণ এটা হওয়া দরকার। এদেরকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয়। 7 লাখ ভোটে একজন জেতেন, সেখানে মুরুগনের মতো একজন আইএএস যাবেন ইনভেস্টিগেট করতে, কি অসুবিধে? জ্বালা কোথায়, কোথায় প্রবলেম? আপনি ভাবুন, আমি দেখলাম যে র্যাম্প বানিয়েছে। আগে মাটি মানুষ ছিল তৃণমূল কংগ্রেস, এখন মাটি টাটি বাদ দিয়ে র্যাম্প হয়েছে তৃণমূল কংগ্রেসের। তা র্যাম্পে 3 জন ভূত উপস্থিত করেছে। আমার প্রশ্ন, এই ধরনের চিত্রনাট্য কেন তৈরি করেন যেগুলো ধরা পড়ে যায়? এই যে র্যাম্প, আমি সরাসরি অভিযোগ করছি, ইলেকশন কমিশনের উচিত এফআইআর করে খতিয়ে দেখা যে এই সমস্ত এদের ক্যাম্পেইন প্ল্যানিং এর পার্ট কিনা। কারণ 3 দিন পর এটাও তো খতিয়ে দেখা উচিত যে ওই 3 জনের সত্যি সত্যি নাম কিসের ভিত্তিতে বাদ গেল। বেরোবে সত্যি অফিসার কারা। 24 পরগনায় একটা ওসি পোস্টিং হয়, একটা ভিডিও পোস্টিং হয়, কালীঘাটের অ্যাফিলিয়েশন ছাড়া হয় না। ওখানে ওরা এইসব করেছে অফিসারদের ব্যবহার করে, ওই জন্য ইয়ারদের বিরুদ্ধে এফআইআর হয় না। আপনি লিখে নিন সুমনদা, আপনার হেডলাইন আসছে, কোনো না কোনো র্যাম্পে দেখবেন 4টে ছাগল নিয়ে হাঁটবে, বলবে এই দেখুন কারে ছাগলের ছবি আছে, করে ফেলতে পারে। এটা ওদের ক্যাম্পেইন প্ল্যানিং। এর পরের বক্তা অবশ্যই দেবাংশুর কাছে আসতে হবে, কিন্তু তার আগে রাজনীতিতে গিমিকের কথা হচ্ছে, রাজনীতিতে চমক দেওয়ার কথা হচ্ছে। সেই চমকের একটা দীর্ঘ ইতিহাস আছে এবং জাতীয় রাজনীতিতেও আছে। অটল বিহারী বাজপেয়ীর কথা বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আইনজীবীর কথা যদি হয়, শুধুমাত্র ডিগ্রি নয়, বহু ক্ষেত্রে এই ধরুন 1993 সালে তিনি একটি ঘটনার ক্ষেত্রে একেবারে আইনজীবীর পোশাকে, আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার আর্কাইভে একাধিক ছবি আছে, আইনজীবীর পোশাকে অবতীর্ণ হয়েছিলেন এবং
বহু ক্ষেত্রে আপনাদের ভদ্রেশ্বর জুট মিলের কথা বললাম, এরপরে আপনাদের দেখাবো পঙ্কজ বন্দ্যোপাধ্যায় তৎকালীন নেতা, তাকে গ্রেফতার করা হয়েছিল। তখন সবাই কিন্তু খেয়াল রাখতে হবে কংগ্রেসে। সেই গ্রেফতারির প্রতিবাদে আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই তার আইনজীবীর পোশাকে অবতীর্ণ হন। বহুবার এই জিনিস হয়েছে এবং একবার এই এবিপি আনন্দ স্টুডিওতে তাকে এই আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম। তার উত্তরও দেখাবো এই পরের প্রতিবেদনে। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। এসআইআর আটকাতে এবার শুধু সুপ্রিম কোর্টে যাওয়াই নয়, সওয়ালের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুখে তার আইনের ডিগ্রির কথা শোনা যায় অনেক সময়, তবে আদালতে তাকে সওয়াল করতে দেখা গেছিল প্রায় 2.5-3 দশক আগে। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1996 সালে সেই মামলায় যুব কংগ্রেস কর্মীদের হয়ে ব্যাংকশাল কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বছরই রিজেন্ট পার্ক থানা ভাঙচুরের অভিযোগে তৎকালীন কংগ্রেস নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। আলিপুর এসডিজেএম আদালতে তার হয়ে মামলা লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে দেওয়া সাক্ষাৎকারেও এই মামলার স্মৃতিচারণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা হচ্ছে আলিপুর কোর্টের ছবি। পঙ্কজদাকে অ্যারেস্ট করেছিল, সারা রাত ডিটেন করিয়ে রেখে অত্যাচার করেছিল। তারপরের দিন সকালে ছুটে গিয়ে সারা রাত জেগে এটা আমি করেছিলাম, আলিপুর কোর্টে প্র্যাকটিস জিতিয়েছিলাম। আরেকটা আমি বালুরঘাটে করেছিলাম। বালুরঘাটে যখন পার্থ সারথী সিংহ রায় যখন গুলিতে মারা গেল, পার্থ সিংহ রায়, আর কুমারগঞ্জে সেই মামলায় জামিনও পেয়েছিলেন কংগ্রেস নেতা। চুঁচুড়া কোর্টের ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অ্যাপিয়ার করেন এবং সঙ্গে যে আমাদের টিমের যারা আইনজীবী তাদেরকে নিয়ে উনি সওয়াল করেন। এটা আমি চোখের সামনে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে মানে কালো কোট পরে আইনজীবী হিসেবে করেছে, সেখান থেকে কিন্তু রেজাল্ট বেরিয়েছে, তার ফেভারে রেজাল্ট বেরিয়েছে। এবার এসআইআর এ হেনস্থার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঙ্কজবাবুর একটা কেসে কোনো কারণে কোর্টে দাঁড়িয়েছিলেন, আরেকটা কোন কেসে যেন একবার তাকে দাঁড়িয়েছিলেন হাইকোর্টে। সুপ্রিম কোর্টে না গেলে ঠিক মর্যাদাটা পূর্ণ হচ্ছে না। উনি সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত ব্যাপারের মামলা নিজে লড়ুন, এটার মধ্যে কোনো অপরাধ নেই এবং সেটা তো রাইট, প্রত্যেকেরই কোর্টে যাওয়ার রাইট আছে, ওনারও তো রাইট আছে। উনি এমন আইনজীবী, বার কাউন্সিলের ভোটার লিস্টে ওনার নাম নেই। করুন না, না বলছে কি? আইনজীবী হতে হবে তো এমন কোনো কথা নেই, কোনো নাগরিকও প্লি করতে পারে। তাহলে এবার কি হতে চলেছে সর্বোচ্চ আদালতে, সেদিকেই সবার নজর। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দেবাংশুর কাছে ঠিক উল্টো দিক থেকে আসি। কথা হলো যে তৃণমূলের এসআইআর আতঙ্ক কেন? সত্যি কি তাহলে তৃণমূলের ভুতুরে ভোট ব্যাংকে টান পড়ছে? ওই যে মৃত্যুর 5 বছর পরেও ভোটের দিন দুপুরবেলা জ্যান্ত হয়ে টুক করে কেউ কেউ এসে ভোটটা দিয়ে যেতেন। এই যে টাকার বিনিময়ে, গতকালও একটা প্রতিবেদন দেখছিলাম যে একেবারে ব্র্যান্ড নিউ বাবা মা সাজিয়ে কারুর এদেশে একেবারে ভোটার কার্ডটা চুপচাপ হয়ে যাচ্ছিল। এই জালিয়াতি করে তোলা নামগুলো কি এসআইআরের ছাঁকনিতে আটকে পড়ছে? তাই মানুষের কথা বারবার বলে ভূতগুলোকে আবার সচল রাখার চেষ্টা, বাঁচিয়ে তোলার চেষ্টা করছে তৃণমূল। এসআইআরের বিরোধিতা তো এমকে স্ট্যালিনও করছেন, পিনারাই বিজয়নও করছেন। কই সুপ্রিম কোর্টে তো অন্য কোনো মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হচ্ছে না। দেবাংশু কি বলে? এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়, এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার, এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে এখনো শেষ দেওয়াল হিসাবে বিজেপিকে আটকে রেখেছেন, যেটা পিনারাই বিজয়ন বা এমকে স্ট্যালিন যাদের কথা আপনি বলছেন, তাদের কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইটা নয়, তারা সংঘবদ্ধ একটা জোটে লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একার দমে লড়াই করে বিজেপিকে গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী হিসাবে 2019-এও যখন তৃণমূলের ফল খারাপ হয়, ভারতবর্ষের মধ্যে একমাত্র বিরোধী নেত্রী নবীন পট্টনায়ক বাদ দিলে যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইতে বিজেপির চেয়ে বেশি আসন পেয়েছিল। দেখে মনে হয়েছিল 34 কমে 22 হয়েছে, কিন্তু একমাত্র নেত্রী ছিলেন। তারপরে 21, তারপরে 24, প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রমাণ করেছেন। ওই গুজরাট থেকে আসা দুই ভাই, তাদেরকে রুখে দিয়েছিলেন কিন্তু এই হাওয়াই চপ্পল পরা মহিলা। ফলে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে শাসক, মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বিরোধী। দেবাংশু, তাহলে কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভির ওপর এই ক্ষেত্রে ভরসা রাখা যাচ্ছে না?
না না সবাই আছেন, কিন্তু দেখুন সবকিছুর তো একটা প্রতীকী বা আপনি সিম্বলাইজও করাও বলতে পারেন যে আমি আমার প্রোটেস্টটা সর্বোচ্চ জায়গায় গিয়ে রেজিস্টার করলাম। আমরা কি সেটা করতে পারি না? এই যে আমরা কালো পতাকা দেখাই, তো কালো পতাকা দেখে কি ভয় পেয়ে সবাই চলে যায়? দেখে না তো। আমি আমার প্রোটেস্ট রেজিস্টার করলাম। আমরা গো ব্যাক বলছি, আমি আমার প্রোটেস্ট রেজিস্টার করলাম। আমার গো ব্যাক দেখে কি নরেন্দ্র মোদী হেলিকপ্টার থেকে দেখতে পাচ্ছেন না পালিয়ে যাচ্ছেন? কোনোটাই তো হচ্ছে না। প্রোটেস্ট রেজিস্টার করা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এসআইআর নিয়ে যে স্ট্যান্ড পয়েন্টে আছেন, আজও তিনি সেই স্ট্যান্ড পয়েন্টেই আছেন, এটা বোঝানোর জন্য। কারণ দেখুন সুমন দা, আপনি যে প্রশ্নটা আমায় দ্বিতীয় স্তরে করলেন যে তৃণমূল কি ভয় পাচ্ছে, আচ্ছা আমি একটা কথা বলুন, এখন অব্দি টোটাল জনসংখ্যা নিরিখে যে ভোটার বাদ যাওয়া, সেটা বাংলায় সবচেয়ে কম একদম তুলনায় 2.5 কোটির বেশি ইউপিতে। একদম ইউপিতে পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন, গুজরাটে 9%, সেটা বাংলায় 5-5.5%-এর কাছাকাছি। তাহলে সুমন দা, এবং তুমি এই বাদ যাওয়া 58 থেকে একটা বড় অংশ ধরতেই হবে যে ঢুকবে। গতবার তাই হয়েছিল। এবার আপনি আমায় বলুন সুমন দা, বাংলায় 5% বাদ গেছে, গুজরাটে 9% বাদ গেছে। বিজেপি বলছে তৃণমূল এই 5%-এর বলে নাকি 14 বছর জিতেছে, তাহলে এই 9%-এর বলে বিজেপি 25 বছর গুজরাটে জিতছে, আরো 4% বেশি। একই যুক্তি উত্তরপ্রদেশেও খাটে, কারণ ওখানে তো সরকারে ওরা। বিজেপি তো বলতে পারবে না কংগ্রেস ওই ভোটারদের ইউজ করে, কোনোদিন পারবে না বলতে। তাহলে কারা ইউজ করছে? তাহলে গুজরাটে 9% নিয়ে ওই যে মৃত ভোটারগুলো ঢুকেছিল, বাংলায় মৃত ভোটার বাদ যাওয়ার পর 24 লক্ষ বাদ যাওয়ার পর বিজেপি বললো দেখুন এগুলো তাহলে ছিল এতদিন। আর গুজরাটে যখন 25-27 লাখ মৃত ভোটার বাদ যাচ্ছে, ওগুলো তাহলে কোথা থেকে এলো? ওগুলো কোথায়? তো বক্তব্যের জায়গাটা তো সবটা গুলিয়ে দেওয়া। কিন্তু সুমন আলটিমেট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আজকে যে সাধারণ মানুষগুলোকে ক্যাম্পে গিয়ে উপস্থিত হতে হচ্ছে, তাদের যন্ত্রণার কথাটা তো কাউকে বলতে হবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলোর যন্ত্রণার কথা আগেও বলেছেন, নোটবন্দির সময়ও বলেছেন। তখন গোটা দেশ বলেছিল হ্যাঁ দুর্নীতিবাজদের এই হবে ওই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ওই 111 জন লাইনে দাঁড়িয়ে মরে গেছিলেন, তাদের পক্ষে একমাত্র আওয়াজ তুলেছিলেন। অনলি লিডার ইন ইন্ডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি প্রসেসটাকে স্ট্রিমলাইন করতে বলা এক, আর স্থগিত করে দেয়া, বন্ধ করে দেয়া একটা আলাদা। তুমি স্ট্রিমলাইন করতে বলো না, আমি তো তোমার সঙ্গে একমত যে এই হয়রানি একটা ক্ষেত্রেও কেন হবে, কিন্তু পাশাপাশি এসআইআরটাই বন্ধ হয়ে যাবে। সুমন, আমি একটা কথা আপনাকে বলি, জুন জুলাই থেকে যখন আমরা এই বিষয়ে আলোচনা শুরু করি, আপনাদের এই প্যানেলেও নিয়মিত আলোচনা শুরু হয়, একদম শুরুতে তৃণমূল যে প্রবলেমগুলোর কথা বলছিল, তখন অনেকেই বলছিলেন না না এসব অত হবে না, এসব অত হবে না। আজকে 4 মাস পরে গরম পেরিয়ে আমরা শীতে পড়েছি, মাঝে বর্ষাও পেরিয়েছে, পুজোও পেরিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কনসার্ন সত্যি প্রমাণিত হয়েছে। আপনিও আমার একটা কথা বলুন সুমন। হ্যাঁ, কিন্তু 4 মাস আগেও সমস্যাটা যেটা ছিল, তাহলে বিকল্পটা কি দেবাংশু? একটা ভুতুরে এবং জল মেশানো তালিকায় ভোট হবে? হতে পারে না তো। একটাই বিকল্পটা হচ্ছে কালীগঞ্জ উপনির্বাচনের আগে আপনি যেটা করেছিলেন আবার করুন না, করুন না। হ্যাঁ, তাতেও তো ভোট পিছবে। না না আপনি করতে পারতেন তো, কিন্তু মুশকিলটা হচ্ছে বটম লাইন এক। আমি একটা কথা আপনাকে বলছি, এই যে ভোটটা নির্ধারিত সময় হবে না। না না সুমন, আমি বলছি এই যে এসআইআর প্রসেসটা হচ্ছে, আমি এক মিনিট একটু বলে নি, বোঝাতে সুবিধা হবে। এই যে এসআইআর প্রসেসটা হচ্ছে না, আমাদের প্রথম থেকে বিরোধিতার কারণ একটাই ছিল, এটা নাগরিকত্ব যাচাইয়ের প্রশ্ন। এবার আপনি আতঙ্কটা বুঝুন মানুষের। আপনি একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করলেন, আধার কার্ড অ্যাপ্লাই করলেন, আপনার দুটো ডেট মিস হলো, আপনি কিন্তু আতঙ্কের রাতে ঘুমাবেন না। আপনি জানেন কি আছে, একটা কার্ডই তো হয়নি। কিন্তু আজকের দিনে এই নির্দিষ্ট প্রসেসটা নিয়ে প্রত্যেকটা মানুষ তার নাগরিকত্ব হারানোর ভয় ভীত হয়ে রয়েছেন। ফলে এই প্রসেসটায় মানুষ যে আতঙ্কের সম্মুখীন হচ্ছেন, গর্ভবতী মা, একজন মানুষ এসআইআর ক্যাম্পে গেলেন অক্সিজেন মাস্ক নিয়ে হাঁপাতে হাঁপাতে, তিনি ফেরার পথে মারা গেলেন সুমনদা। এই মানুষটার প্রাণ কে ফিরিয়ে দেবে বলুন তো? আজকে বাড়ি থেকে যদি বয়স্কদের ভোটার কালেকশন করা হয়, ভোট কালেকশন করা হয়, এই মানুষগুলোর কথা কেন ভাবা হচ্ছে না? আর সর্বোপরি আমরা একটা কথা বলেছি, সেটা হচ্ছে আজকে আমার একজন বন্ধু সে যখন ক্যাম্পে যাচ্ছে, বা সাধারণ মানুষ যখন ক্যাম্পে যাচ্ছে, তাদের থেকে ডকুমেন্ট নেওয়া হচ্ছে, কেন একটা রিসিভ কপি পাবে না সাধারণ মানুষ? আমি যে 4টে ডকুমেন্ট জমা দিচ্ছি তার প্রমাণ কি থাকছে সুমনদা? 4টে কাগজ নিয়ে হাতে ঢুকছি, ক্যাম্প থেকে বেরোচ্ছি খালি হাতে, আমার কাছে কোনো প্রুফ নেই। আমি বলছি দেখুন, প্রসেস নিয়ে একটা কেন 100টা প্রশ্ন তোলা যায়, কিন্তু ও কালীগঞ্জের উদাহরণ দিল। এখন দফতরে বসে লিস্ট তৈরি করা, যে কারণে এই এআই সফটওয়্যার নিয়ে প্রথম দিন থেকে আমাদের আপত্তি ছিল, এবং বাড়ি বাড়ি গিয়ে এসআইআর করার মধ্যে তো তফাৎ আছে। সুতরাং এসআইআর করার বিকল্প কি, এই প্রশ্ন আমার থাকবে। পাশাপাশি এই প্রশ্নও থাকবে যে সাধারণ মানুষের হেনস্থা করা চলবে না, এবং সেই পদ্ধতিকে আরো ত্রুটিমুক্ত করা যেত, এখনো করা যায়। কিন্তু এখানে রাজ্য সরকার কোনোভাবেই এসআইআর চায় না, কারণ তৃণমূল কংগ্রেস জানে এই সমস্ত ভোট বাদ গেলে এরা জিতবে না। ভবানীপুরে 8,000 ভোটে জিতেছেন, 45,000 কেটে গেছে, আরো 40,000 কাটবে, উনি জানেন জিতবেন না। আমি এসব বিতর্কে যেতে চাই না, ও যা করেন করুন, ইলেকশন কমিশন করবে, ওনারা বুঝবেন, সুপ্রিম কোর্টে দেখা যাবে, কোনো ইলেকশন প্রসেসে কেউ ইন্টারফেয়ার করবে না, আইন ন্যূনতম জানলে। আমি আইন নিয়ে ইন্টারেস্টেড। দেখুন, ধরুন আমার বার কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, এইটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমি সবাইকে দাপটের সাথে দেখাচ্ছি, আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উকিল হিসেবে লড়তে যাবেন, আমি অপেক্ষা করবো আপনার শো শেষ হওয়ার আগে উনি টুইট করে দেবেন ওনার বার কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা।
আমি চাই। কিন্তু উনি একটা বাক্য বলেছেন আরে যে দেখতে চাই। সাধারণ মানুষের উনি নিজে হয়ে হিসাবে লড়বেন। আইনজীবী হয়ে তার মানে এই শব্দটা আইনজীবীদের সন্দেহ আছে, কাগজ নেই। ওনার বক্তব্য নাকি উনি কাগজ দেখাবেন না। সুমন আমি একটা কথা বলছি, প্রথম কথা যে শুরুর যে কথাটা বললো না, ভবানীপুরে এত ভোটার বাদ গেছে এবং ওনার মার্জিন এত, আমি বলছি নন্দীগ্রামে 10,000 ভোটার বাদ গেছে, আর মার্জিনটা বাংলার মানুষ আজও জানে, আমরা 12,000 জিততাম। 1956, ঠিক আছে, ওটা আমরা 12,000 জিততাম। হচ্ছে সুমন দা, ওই যে 12,000 মার্জিনের টাকা অঙ্ক কষে লাভ নেই। আমি বলছি সুমন দা পুরোটাই লুটে নিত। সব উত্তর তো সেদিনকে আমরা পেয়ে যাবো যেদিন বিশ্বনাথ দা হেরেছেন তো আলটিমেটলি নন্দীগ্রামে। দাদা একটু বলেন, হেরেছেন না। নন্দীগ্রামে হেরেছেন না জিতেছেন? নন্দীগ্রামে হেরেছেন না জিতেছেন? আমি বলছি সুমন দা, গাগরম কাদের মাথা বাবা গরম বলতে দাও না কাদের দাদা, দেখতে পাচ্ছি। বছরে 26টা শান্তি। আরে ভাই দেখছি কাদের মাথা আমি বলছি গরম। সুমন দা, যেদিন ভোটের ফলাফল বেরোবে সবটা তো ক্লিয়ার হয়ে যাবে, কিছু বলার দরকার নেই। কিন্তু আজকে কে এখনই লাফাচ্ছ মূল কেন? বক্তব্যে ইলেকশনে জায়গা চলে যাচ্ছে। যাও। মমতা ইলেকশন বন্দ্যোপাধ্যায় আটকানোর জন্য সুপ্রিম কোর্টে মমতা যাচ্ছ কেন? বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাচ্ছে, ইলেকশন শঙ্কুদা আটকানোর জন্য। বলছে বার কাউন্সিলে এই নেই ওই নেই। আরে আমার উনি দেশের যাবেন, প্রধানমন্ত্রী, দেখাবেন তো। আমার দেশের প্রধানমন্ত্রী, আরে বলছেন আমি advocate আমার হিসেবে দেশের যাবো। প্রধানমন্ত্রী দেখাবেন। রাফায়েল ওড়াচ্ছে। আরে থাকলে দেখে আমার নাও। দেশের প্রধানমন্ত্রী দেবাংশু, হ্যাঁ। আমার দেশের প্রধানমন্ত্রী রাফায়েল ওড়াচ্ছেন, জঙ্গলে গিয়ে ফটোগ্রাফি করছেন, আচ্ছা, গুহায় গিয়ে আবার এক চোখ বুঝে এক চোখ রেজিস্ট্রেশন খুলে ধ্যান সার্টিফিকেটটা করছেন। দেখাও না ভাই। তা আমার দেশের প্রধানমন্ত্রী তো সব কি কিছু করছেন, আশ্চর্য। এবং শঙ্কুদারা বসে হাততালি মানে দিচ্ছেন। আমার মুখ্যমন্ত্রী কোর্টে গেলে তোমার আপত্তি নেই। রেজিস্ট্রেশন বেশ, 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 শুধু আমার পুরোনো কথা আমি ফিরবো। এক হচ্ছে এসআইআর প্রক্রিয়া হিসেবে আমি বলছি অবশ্যই সে যে নামই দিক না কেন, তালিকাটা, ভোটার তালিকাতে তো দুধ এবং জল বাঁচতে হবে, একেবারে পরিষ্কার, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। পাশাপাশি হেনস্থা নিয়ে বলবো, এবং আরেকটা খবর নিয়ে আমার পরের প্রতিবেদনে যাব। সেই খবরটা অবশ্য ভালো খবর, তার কারণ সোনালী খাতুন সেই বাংলাদেশে জোর করে ঠেলে কার্যত পাঠিয়ে দেয়া, তার ফিরে আসা, মধ্যিখানে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের একেবারে স্পষ্ট নির্দেশ। আজকে সেই সোনালী খাতুন বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আমরা সবাই মা এবং শিশুটার উজ্জ্বল ভবিষ্যৎ চাই, তার সুস্বাস্থ্য চাই তাদের। পাশাপাশি এই ছেলেটা যখন বড় হবে, আজ থেকে 18 বছর পর, আমরা কেউই হয়তো আর আজকের এই অবস্থায় থাকবো না, হয়তো পৃথিবীতেও থাকবো না, কিন্তু ওর যখন ভোটাধিকার হবে তখনও এই বিতর্ক কি শেষ হবে? তার কারণ 18 বছর আজ থেকে পিছিয়ে যান, সেই তালিকা নিয়ে, সেই ভোট চুরি নিয়ে, সেই ভোট জালিয়াতি নিয়ে বিতর্ক চলতে থাকে। একটা পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের দুর্ভাগ্য যে বছরের পর বছর, দশকের পর দশক তালিকা সংশোধনের প্রক্রিয়া চলতে থাকে, বিতর্ক চলতে থাকে, সেই টেনশনে কিছু মানুষের প্রাণও চলে যায়, কিন্তু আলটিমেটলি তালিকা সংশোধন হয় কি? তালিকাকে নিখুঁত করা যায় কি? এই প্রশ্ন থাকবে। ওই বাচ্চাটা যখন বড় হয়ে ভোট দিতে যাবে, তখন অন্তত নিজের ভোটটা যেন মাথা উঁচু করে নিজে দিতে পারে। ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন, সেটা হচ্ছে পত্রাঘাত। কেন পত্রাঘাত? জ্ঞানেশ কুমারকে নয় নয় করে 3টে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় চিঠিটা লেখার পর বিরোধী দলনেতা আবার তার দিক থেকে চিঠি দিলেন। এই পত্রাঘাত চলতে থাকুক। চিঠি লিখে আজকের দিনে হোয়াটসঅ্যাপ আর মোবাইলের জামানা কি হয় আমি জানি না, কিন্তু রাজনীতি এবং রাজনীতির খবর তো হয়। পরের প্রতিবেদন। কেউ সিস্টেমের অপব্যবহারের অভিযোগ তুলছেন, কেউ পাল্টা গায়ে জ্বালার কটাক্ষ ছুড়ে দিচ্ছেন, কেউ না জানিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ করছেন, কেউ রাজনৈতিক হতাশার কথা বলে খোঁচা দিচ্ছেন। এসআইআর ইস্যুতে এবার চরমে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার পত্রযুদ্ধ। ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়ে এসআইআর প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন না জানিয়ে নাম বাদ সিস্টেমের অপব্যবহারের অভিযোগ তুলেছেন, তখন শুভেন্দু অধিকারীর পাল্টা কটাক্ষ এসব জ্বালা ধরানো কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতি বা পর্যালোচনা ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। এর জেরে গোটা প্রক্রিয়াটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। আর বিরোধী দলনেতা তাঁর চিঠিতে মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে নির্লজ্জ, মিথ্যাচার বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, এসআইআর দেশব্যাপী চালু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে 50,000-এর বেশি বিএলও এবং ইআরওকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, দায়িত্বপ্রাপ্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সম্মতি না দিয়ে বা তাদের না জানিয়েই আইটি সিস্টেমকে অপব্যবহার করে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। এর পাল্টা বিরোধী দলনেতা লিখছেন, আইটি সিস্টেমগুলো ত্রুটিপূর্ণ এবং অনির্ভরযোগ্য হওয়া তো দূরের কথা, এগুলো লক্ষ লক্ষ এন্ট্রি নির্বিঘ্নে করেছে এবং রিয়েল টাইম ডেটা সরবরাহ করেছে। মনে রাখবেন,
যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, ওখানে এআই কে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে, মৃতদের ভোট ছাপ্পা মেরে ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান, যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিভিন্ন সময় নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করেছে তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, উল্টে পরস্পর বিরোধী। এমনকি হোয়াটসঅ্যাপেও নির্দেশিকা জারি করা হয়েছে। পাল্টা শুভেন্দু অধিকারী বলেছেন, হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নির্দেশ দেওয়া বা দ্রুত ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে এটা আধুনিক চটপটে হাতিয়ার। এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। এদিন চিঠিতে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বেশিরভাগই কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি কর্মচারী, যাদের এই ধরনের কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ নেই। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মাইক্রো অবজারভাররা হলেন নিরপেক্ষ কর্মী, যাদের রাজ্য সরকারের সঙ্গে কোনো স্বার্থ জড়িত নেই। সব মিলিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার দেওয়া চিঠি, পাল্টা চিঠি ঘিরেই এখন সরগরম রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একদিকে বিজেপি তৃণমূলকে ভোট চোর প্রমাণ করতে চাইছে, অন্যদিকে তৃণমূল আবার নিজেদের এসআইআরে বাদ যাওয়া মানুষের মাসিহা প্রমাণ করতে চাইছে। এই দুয়ের মাঝখানে বামেরা প্রথম থেকেই রাজ্য জুড়ে জাল ভোটার বাদ দিতে চাইছে, আবার এই এসআইআরের বিরোধিতাও করছে। একেবারে পলিট ব্যুরোর বিবৃতি জারি হয়েছে। আমার পরের বক্তা শতরূপের কাছে আসব, যে এসআইআরের পক্ষে বিপক্ষেও যেভাবে দ্রুত মেরুকরণ হচ্ছে, তাতে বামেদের ভূমিকা কি দাঁড়িয়েছে? সুমনদা, সবার আগে বলি, দেবাংশু দাবি করলেন যে গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বিজেপিকে ভোটে হারিয়েছেন। এখন দেখুন, বিজেপিকে মমতা ব্যানার্জি খালি ভোটে হারিয়েছেন তা নয়, বিজেপিকে মমতা ব্যানার্জি হিন্দুত্ববাদেও হারিয়ে দিয়েছেন। যে কাজ আজ অব্দি বিজেপি কোনোদিন করতে পারেনি, তা মমতা ব্যানার্জি একটার পর একটা করে যাচ্ছেন। তা হচ্ছে সরকারের টাকায় মন্দির তৈরি। যাকে আজকের আমরা আলোচনায় আসি, তা হচ্ছে সুমনদা, এই আজকে আলোচনার প্রসঙ্গে তুমি 3টে শব্দ ব্যবহার করেছো, চমক, গিমিক এবং পারসেপশন বিল্ডিং। আমার মনে হয় এর থেকে এরপরে আমার আর খুব বেশি কিছু বলার নেই। এক্স্যাক্টলি এটাই হচ্ছে ঘটনা। এই যেটা আমরা দেখছি, এটা হচ্ছে একটা চমকের রাজনীতি, গিমিকের রাজনীতি, পারসেপশন বিল্ডিংয়ের চেষ্টা। তার জন্য মমতা ব্যানার্জিকে দোষও দিচ্ছি না। একজন রাজনৈতিক নেত্রী, তিনি চেষ্টা করবেনই তার মতো করে পারসেপশন তৈরি করতে, এটা কোনো অন্যায় বা অপরাধও নয়। কিন্তু তার থেকে বেশি এই সমস্ত চিঠি চাপাটিকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। এই কারণে না, আপনি আজকে চিঠি দিয়ে বলছেন এসআইআর বন্ধ করতে। আরে পশ্চিমবাংলা এসআইআরটা হচ্ছে কীভাবে তাই তো বুঝতে পারছি না। আপনি মমতা ব্যানার্জি, আপনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। মাঝে তো বুঝতে পারছিলাম না আপনি বেঁচে আছেন, আপনি মরে পড়ে গেছেন। আপনিও বেঁচে আছেন, এদিকে এসআইআর হয়ে শেষ হয়ে গেল। আপনি বলেছিলেন যে আপনি থাকতে বাংলা এসআইআর হবে না, আর আপনার দলের একটার পর একটা, মদন মিত্র থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, আপনার দলের একটার পর এক নেতা, এমএলএ, মন্ত্রী, তারা বাড়িতে বিএলও আসছে, বিএলওদের থেকে এসআইআর এর ফর্ম নিয়ে বিএলওর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে। এইটা হচ্ছে আপনার এসআইআর, আপনি বেঁচে থাকতে নাকি পশ্চিমবাংলায় হবে না। তারপরে সব হয়ে গেল, এখন আপনি বলছেন সুপ্রিম কোর্টে গিয়ে নাকি আপনি আবার মামলা লড়বেন। দেখুন, সিএ বলুন, সিএ এর ক্ষেত্রে মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলায় সিএ হবে না। এখন বাংলায় দিব্যি সিএ ক্যাম্প করছে বিজেপি, মমতা ব্যানার্জির পুলিশ পাহারা দিচ্ছে। বলেছিলেন যে ওয়াকফ নাকি পশ্চিমবাংলায় লাগু হবে না, ওয়াকফ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় লাগু করলেন। একই জিনিস এসআইআর। দেখুন, বিজেপি না মুসলমানের বুকে ছুরি মারে, আর মমতা ব্যানার্জি বারবার মুসলমানের পিঠে ছুরি মারেন। এই এসআইআর হচ্ছে তার সাম্প্রতিকতম প্রমাণ। সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে এখন এই সমস্ত বলছেন। তবে দেখুন, এইটা আমি বলছি মানে এইটাও নয় সুমনদা যে এসআইআরকে নিয়ে যে খামতিগুলো রয়েছে বা যেভাবে ইলেকশন কমিশন কাজটা করছে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, এখন দেবাংশু এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বললো, সব কথা যে ভুল তা কিন্তু নয়, বা আমরা সেটা মনে করি না। ধরুন, এটা তো ঘটনা যে দেখুন, ভারতের সমস্ত রাজনৈতিক দল স্বাগত জানিয়েছিল যখন এই ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে 80-র বেশি বয়স যাদের, তাদের ভোটটা বাড়িতে গিয়ে নেওয়া হবে। তা যদি করা যায়, তাহলে হিয়ারিংয়ে যাদের ডাক পড়লো, তাদের হিয়ারিংটাই বা 80-র বেশি বয়স যাদের, বাড়িতে গিয়ে কেন শুরু থেকে করা হলো না? ভোট তো সবাই দেয়, হিয়ারিংয়ে তো কয়েকজনের ডাক পড়ে, অনেক সহজে কাজটা করা যেত। সমালোচনা হওয়ার পরে, দাবি ওঠার পরে, সংবাদ মাধ্যম এটাকে নিয়ে খবর করার পরে চালু করলেন। কিন্তু তার মধ্যে কিছু মানুষের হয়রানি হলো, অনেক একজন দুজন মানুষের ফেরত দেওয়া যাবে না। সুতরাং এই প্রশ্ন তো ভ্যালিড প্রশ্ন, কেন বিএলএ থাকতে পারবে না? আপনি বাড়ি বাড়ি গিয়ে যখন এসআইআর ফর্ম ফিল আপ করাচ্ছেন তখন বিএলএ থাকবে, কিন্তু হিয়ারিংয়ে যাদেরকে ডাকছেন সেখানে বিএলএ থাকতে পারবে না। এবং সেটা সঠিক কথা বললো
বললো যে আপনি ডকুমেন্ট জমা নিচ্ছেন, আমি ডকুমেন্টটা দিয়ে এলাম, আমায় কোনো তার কোনো একটা মানে রসিদ দেওয়া হলো না, একটা রিসিপ্ট কপি দেওয়া হলো না, আপনি কালকে বলবেন যে না আমার এই ডকুমেন্ট জমা পড়েনি, আমার তখন হাতে আমার থাকবে এটা কি, এটা বিরুদ্ধে আমার নিজের জায়গাটাকে প্রমাণ করার জন্য। সুতরাং এই কথাগুলো মিথ্যে নয়, কিন্তু এইটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে যাবো, হ্যান করবো ত্যান করবো, এই রাজনীতিগুলো কিছু হাততালি পাওয়ার রাজনীতি বা কিছু মানুষকে বার্তা দেওয়া যে দেখো আমি কিন্তু লড়ে যাচ্ছি তোমাদের জন্য, তার বাইরে এর কোনো সিরিয়াস ইমপ্লিকেশন নেই। আমার কথাকে আমি শেষ করছি এটা বলে, দেখুন ভোটার লিস্ট স্যানিটাইজেশন যে কোনো একটা সুস্থ গণতন্ত্রে অত্যন্ত জরুরি কাজ। মৃত মানুষের ভোট বাদ যাওয়া, নাম বাদ যাওয়া থেকে শুরু করে একাধিক এন্ট্রি বাদ যাওয়া, জাল ভোটার বাদ যাওয়া, মুশকিলটা যে দুটো দলই একটা অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়াকে নিয়ে প্রথম দিন থেকে নিজের মতো করে রাজনীতি করে গেল। এ বলে গেল 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, রোহিঙ্গা মুসলমান কাঁধে করে বাংলাদেশ ফেলে দিয়ে আসবো, আর এ বলে গেল কোনো চিন্তা করো না আমি আছি, একটা লোকের নাম বাদ যাবে না, সব আমি বুঝে নেব। সুতরাং এইটা না হলেই ভালো হতো। আমি সবশেষে আমি একটা সেন্টেন্স খালি বলছি, দেবাংশু একটা খুব ভালো প্রস্তাব দিয়েছে যে কালীগঞ্জের ভোটের আগে যেটা করা হয়েছিল কেন এক্ষেত্রেও সমস্ত ভোটের আগে সেটা করা হবে না। ভাই দেবাংশু, কালীগঞ্জের ভোটের পরে তোমরা যেটা করলে সেটা আবার সব ক্ষেত্রে করবে না তো? একটা 9 বছরের বাচ্চা মেয়েকে বিজয় মিছিল করার নাম করে শরীরে টিপ করে সকেট বোম ছুড়ে মেরে ফেললে তামান্নাকে, কালীগঞ্জের ভোটের পরে তোমরা যেটা করেছিলে সেটা বারবার করবে না তো? দেবাংশু, দেখুন, প্রথমত একটা কথা বলি, সিপিএমের মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইরেলিভেন্ট হওয়ার সাথে সাথে বাকি অনেকগুলো রাজ্যেও তো, কিন্তু তার সত্ত্বেও আপনি যদি দেখেন, ধরুন এই মুসলমানদের পিঠে ছুরি মারা ইত্যাদি ইত্যাদি কথা বলছিল, তাই হুমায়ুন কবিরের সাথে জোট ফোটাবে শুনছি, যাই বলতেই পারে, মোহাম্মদ সেলিম কন্ট্রোল করছে। কিন্তু আমার কথা হচ্ছে সুমনদা, আসামে এনআরসির সময় বাকি সমস্ত রাজনৈতিক দলের সাথে সিপিএমও ওখানে প্রধান মিছিল বার করে এনআরসির পক্ষে আওয়াজ তুলেছিল। যে সিপিএম আসামে এনআরসির পক্ষে আওয়াজ তোলে তারা বাংলায় এনআরসির বিরোধিতা করে। আমরা তো আসামেও বিরোধী, বাংলাতেও বিরোধী, তো সিপিএম এর তো ওখানে তো এনআরসি করেছে, যে এনআরসি সরাসরি বাংলা ভাষাভাষীর মানুষদেরকে তুলে তুলে বাংলা থেকে বা ভারতবর্ষ থেকে বার করার কৌশল করেছে। আসামে সিপিএম এর এনআরসির পক্ষে যে মিছিলটার ছবি দেখানো হয় সেটা এই এনআরসি বিজেপি সরকার এসে এনআরসিটা করার বহু আগের এনআরসি নিয়ে ওখানকার আসামের মিছিল। কারণ আসামে যে সময় এনআরসির প্রস্তাব রাজীব গান্ধী এবং পরবর্তীকালে ওখানকার সরকার করেছিল, তার কারণটা হচ্ছে আসামে বছরের পর বছর ওখানকার অবৈধ ইনফিল্ট্রেশনের ফলে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ আসামের মানুষের কাছ থেকে উঠে এসেছিল। কিন্তু বিজেপি পরবর্তীকালে এনআরসিটাকে কেন্দ্র করে যেরকমভাবে হিন্দু মুসলমানের রাজনীতি প্রথমে করার চেষ্টা করলো এবং পরবর্তীকালে বাংলায় যেটা করেছে ওখানে আসামেও তাই হলো, মানে মুসলমানকে তারাপর নাম করে 12 লাখ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিল। তার বিরোধিতা আসাম সহ গোটা ভারতে সিপিআইএম করেছে, ঠিক যেমন অন্য দলও করেছে। কিন্তু আমি দেবাংশুর কাছে খুব স্পেসিফিক প্রশ্ন করেছিলাম, আমি তোমার শেষ করার জন্য অপেক্ষা করেছি, তুমি এটা অপেক্ষা করো। স্পেসিফিক প্রশ্ন করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিমবাংলায় আমি ওয়াকফের বিরুদ্ধে এমনকি মিটিং মিছিলও করতে দেবো না, কেননা বাংলায় ওয়াকফ লাগু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন নভেম্বর মাসের শেষে এসে নোটিফিকেশন ইস্যু করলেন বাংলায় যে 5ই ডিসেম্বরের মধ্যে পশ্চিমবাংলায় ওয়াকফ লাগু হয়ে যাচ্ছে, ওয়াকফের সংশোধনী লাগু হয়ে যাচ্ছে? স্পেসিফিক প্রশ্ন করেছিলাম, স্পেসিফিক উত্তর চাই। আমরা শুধুমাত্র না রাজনৈতিক লড়াইতে থাকি না, আমরা আইনি লড়াই, রাজনৈতিক লড়াই দুটো ক্ষেত্রেই থাকি। এটা শুধুমাত্র ওয়াকফ বা এসআইআর নিয়ে নয়, একদম শুরু থেকে যদি দেখো, আমি প্রশ্ন করছি ওয়াকফ বা এসআইআর নিয়ে, সব নিয়ে বলছি, সব নিয়ে বলছি। আমাদের বক্তব্য হচ্ছে আমি বুঝতে পেরেছি, আমি তাহলে বুঝলাম প্রশ্নটা জটিল হয়ে গেছে, সরি ভুলে গেছে, বছরের প্রথমে তুমি আমাকে বলো আসামের এনআরসির সমর্থনে রাজীব গান্ধীর সাপোর্টে যে মিছিলটা বার করেছিলে তার সাথে পরের এনআরসির সম্পর্কটা কি? আমি আমার উত্তরটা কিন্তু দেওয়ার পরে তোমায় প্রশ্ন করলাম, তুমি আমার প্রশ্ন শুনে বলে দিলে আমাকে অন্য একটা কথা বলো। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি, ঠিক আছে আমি আমার প্রশ্ন ফিরিয়ে নিচ্ছি। আমি আরো সহজ প্রশ্ন করছি, যেটা এর আগে করলাম। মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না, উনি বেঁচে আছেন না মরে গেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বেঁচে নেই, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বেঁচে আছে। তোমরা জ্ঞান দিয়ে আমাদের বক্তব্য হচ্ছে পশ্চিম বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মুসলিম ভোটকে টার্গেট করে ভয় এবং জুজু দেখানোর জন্য করেছিলেন। এখানে ক্লিয়ারলি এসআইআর হচ্ছে, এখানে কোনো এনআরসির বিষয় নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড ক্লিয়ার করা উচিত। যারা বর্ডারের পাশে বসে থাকলেন, যারা ওখানে দেশ থেকে ছেড়ে চলে গেলেন, যারা অনুপ্রবেশকারী ছিলেন, তাদেরকে এরা রাখতে চায়।
এত এত জোর দিয়ে বলা গেল। আমি বলছি বড় নেতারা তো কাউকে বলতে শুনলাম না কি বলছে? যে একজন মতুয়ারও নাম বাদ যাবে না, বাদ যাবে না, কিন্তু ভোট দিতে পারবে কি? প্রশ্ন তো সেইখানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে বলে গেছেন, কি বলেছেন? প্রধানমন্ত্রী আবার আমরা এক জায়গায় ঘুরছি। মুখ্যমন্ত্রী কি বলেছে? আমি বলছি 26-এ তারা ভোট দিতে পারবে না পারবে না, ইয়েস অর নো। আমি স্পোকসপারসন হিসেবে আপনার এই শোতে বসে অফিসিয়ালি বলে যাচ্ছি, একজনও মতুয়া, একজনও হিন্দু যারা এফেক্টেড হয়ে এখানে এসেছেন তাদের নাম বাদ যাবে না। খুব মজা। আমি জিজ্ঞেস করেছি 26-এ সে ভোট দিতে পারবে না পারবে না। ভোটে পার্টিসিপেট অ্যাপ্লাই করলেই পারবে, অ্যাপ্লাই করলেই পারবে। এখানেই তো প্রশ্ন। সুপ্রিম আমি ইন্টারেস্ট করি, দুটো কথা বলছি। প্রথম কথা, এটা আমার কোনো কথা না, আমি জাস্ট দুটো লাইন শোনাচ্ছি, দুটোই শান্তনু ঠাকুরের বক্তব্য। এক, যদি আপনাদের নামটা এখন বাদ চলেও যায় পরে আবার ঢুকে যাবে। দুই, কি 4 লাখ না 5 লাখ, 1 সেকেন্ড, 4 লাখ না 5 লাখ না 10 লাখ কত মুসলমানের নাম বাদ যাওয়ার জন্য যদি 1 লাখ মতুয়ার নাম বাদ যায়, তাহলে এইটুকু আমাদেরকে মেনে নিতে হবে। এই দুটো কথা শান্তনু ঠাকুরের কথা, আমার কথা নয়। রিপ্লাই করার তারা শান্তনু ঠাকুর করবেন। এবং 3 নম্বর কথা, যেটা শঙ্কুদা বললো, কথাটা একদম টেকনিক্যালি ঠিক হয়, তারপর লয়ার ডিগ্রি ফিগ্রি দেখিয়েছে, সুতরাং এমন কোনো বেআইনি কথা বলতেই পারে না ও। যেটা যে এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, কি দেশ থেকে কাউকে বার করে দেওয়ার কোনো সম্পর্ক নেই, সঠিক কথা। কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা দিনের পর দিন বলতে শুনেছি এসআইআর হবে, 1,20,00,000 মুসলমানকে কাঁধে করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এবং আমি কোট করছি, ডিলিট ডিভোটার ডিপোর্ট। এই এবিপি আনন্দে এই ঘন্টাঘাটের সঙ্গে সঙ্গে বসে আমরা আলোচনা করেছি, ডিলিট ডিভোটার ডিপোর্ট শুভেন্দু অধিকারী বলেছিলেন। তাহলে কারটা বিশ্বাস করব? তোমার লয়ার ডিগ্রি আছে, তোমাকে বিশ্বাস করব। উত্তর দিই। প্রথম উত্তর হচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এসআইআর ইলেকশন কমিশনের বিষয়, আর হচ্ছে এনআরসি স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। যারা আইডেন্টিফাইড হবেন, যারা হচ্ছে সরাসরি ফরেনার্স অ্যাক্টে দেখা যাবে তারা অনুপ্রবেশকারী, তারা শরণার্থী নন, তারা সিএতে প্রেয়ার করবেন না, তাদেরকে রাখবে। যারা সমর্থন করবে তারা দেশদ্রোহী। তারা যদি তৃণমূল কংগ্রেস হয়, এখনো পর্যন্ত বিহারে কতজন অনুপ্রবেশকারীকে ধরা গেছে? কতজন? গিভ মি আ ফিগার। আচ্ছা, এক সেকেন্ড সুমনদা, প্রবলেম হচ্ছে যে এই প্রশ্নটা আপনারা ইলেকশন কমিশনকে গিয়ে করছেন। এক সেকেন্ড, জ্ঞানেশ কুমারকে, সিও নয়, জ্ঞানেশ কুমার বলছে আমার কাছে কোনো ফিগার নেই। দেখাবো স্যার, আমার উত্তরটা শুনুন। আপনি করছেন, এটা আমি অ্যাডমিট করছি, করা উচিত না, কারণ উনি তো লিস্ট ঝুলিয়ে নিয়েছেন। স্বরাষ্ট্র দপ্তর ইনিশিয়েট করবে, এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। কে চালাচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? যথাসময় করবেন, কালকে তোমার উত্তরটা দিন। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর একটা কমিউনিকেশন দিয়েছে, যেটা আমাদের শান্তনু ঠাকুর প্রকাশ্যে মতুয়াদের জন্য বলেছেন। ভাই, উনি মতুয়াদের নেতা, উনি মতুয়াদের জন্য করেনি। এরা তো সুখের পায়রা 2 দিন মতুয়া ভোট নেওয়ার জন্য নেমেছে। উনি বলেছেন মতুয়াদের স্যাক্রিফাইস করা কবে এসেছে, বুঝেছেন? এরকমই আমি সুমন, তোমার একটা কথা আমি প্রতিবাদ করছি। আমি একটা কথা বলছি, তুমি এই যে ঘোষণা করছো, আমি সুমনদের কথার একটা ব্যাপারেই প্রতিবাদ করছি, প্রশ্নটার যে কতজন বাদ গেছে, মানে অনুপ্রবেশকারী, তার একটা ফিগার চাইছো তুমি। নোট বাতিলে কত কালো টাকা পাওয়া গেছিল, আজ অব্দি ফিগার পেয়েছো? যে তুমি অনুপ্রবেশকারী ফিগারটা এখনই পেয়ে যাবে। ও এত জোর দিয়ে বলছে, ওই জন্য আমি ওকে বললাম যে স্বরাষ্ট্র দপ্তর না, স্বরাষ্ট্র মন্ত্রক, যে পরের বার নিশ্চয়ই অমিত শাহ এলে শঙ্কু অবশ্যই একটা ডেপুটেশন দেবে। যে না না না, ওই ফিগারটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে। বিহারে ভোট হয়ে গেল এই ইস্যুতে, লোকে জানতে পারবে না? আমি বলছি বিহারে ভোট হয়ে গেল, জানতে পারবে না? বেশ, আমার পরের বক্তার কাছে যেতেই হবে। দেখুন, আজকে একটু অন্য আজকের বিষয়ে আসি। দেখুন, বহু মাস পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে কংগ্রেসের নাম করে আক্রমণ করেছেন। কি বলছেন? বলছেন যে 70 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল, মানুষ দেখেছে ওরা কি করছে। রাম বামের সঙ্গে আজকে শ্যামও ফিরেছে। মুখ্যমন্ত্রী বলছেন, রাম বাম শ্যাম ভালো থাকো, দীর্ঘজীবী হও। আমি জানি না মৌসাম বেনজির নূরের দলবদলের জন্য কংগ্রেসের কথা মুখ্যমন্ত্রীর আজকে মনে পড়লো কি না, কিন্তু কথা হলো, সত্যিই যদি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সওয়ালে আলোড়ন ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা প্রত্যেক জনসভায় আরও জ্বলে বলবেন যে বিহারে
রাহুল গান্ধী পারেননি, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিলেন। প্রায় সেরকম আজকে বলেইছে দেবাংশু। আমার পরের বক্তা সুমনের কাছে যাব, যে কংগ্রেসের কিন্তু সেই দিক থেকে কি বলবে, শিরে সংক্রান্তি। আপনি যখন মৌসুম বেনাজির নূরের কথা বললেন, তাহলে আমি আমার রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারকে কোট করে শুরু করছি। এতদিন আমাদের জালনা খোলা ছিল, এবার আমরা দরজা খুলে দিয়েছি। কিছু ব্যথা, কিছু বেদনা এগুলো থাকবে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। বিষয়টা কি জানেন তো, বিষয়টা হচ্ছে প্রথমে প্রতিবেদনে দেখছিলাম যে ওই কে কার লেটার হেডে চিঠি দিতে পারে, এটা ইমমেটেরিয়াল কথা। কারণ শুভেন্দু অধিকারী এলওপির লেটার হেডে যদি মাইক্রো অবজারভার নিয়োগ করার জন্য চিঠি দিতে পারেন, বাংলার মুখ্যমন্ত্রীও চিঠি দিতে পারেন, সেইটা বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে উনি বলছেন আমি সুপ্রিম কোর্টে যাব, এর আগে মহুয়া মৈত্র, তারপর রাজ্য সরকারকে গেছেন, অলরেডি গেছে, কিন্তু না গেছেন করেছিলেন বিভিন্ন রাজ্যে। সুপ্রিম কোর্ট খুলছে, সামনেই নিশ্চয়ই ডেট থাকবে। ঠিক আছে, খুলুক না, আগে আজ রাতে তো খুলছে না। বিষয়টা হচ্ছে এই যে মহুয়া মৈত্র কে আগে পাঠিয়েছিলেন, রাজ্য সরকারকে পার্টি করে দিয়েছিলেন। আমরা একটা কথা ওনাকে বারবার বলেছিলাম, যেটা এমকে স্ট্যালিন তামিলনাড়ুতে করেছে, আপনি সর্বদলীয় বৈঠক ডাকুন, বৈঠক ডেকে সব রাজনৈতিক দল যারা এসআইআর এর প্রক্রিয়ার বিরোধী, একটা কথা পরিষ্কারভাবে জানতে হবে, জাতীয় কংগ্রেস এবং রাজ্য কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়। আমরা যে প্রক্রিয়াতে এসআইআর হচ্ছে, যেভাবে নির্বাচনের আগে দিদিমণিকে দাদা একটি উপহার তুলে দিলেন এই এসআইআর প্রক্রিয়াকে ইনঅ্যাক্ট করে পশ্চিমবঙ্গে, আমরা এই টোটাল ফিলোসফিটার বিরোধী। এক, দু নম্বর হচ্ছে আমরা খুব রাইটলি কেউ একজন এখানে মেনশন করেছিল যে চরণজিৎ সিং আটওয়ালের মুখে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্রের দাবিতে। আচ্ছা, এসআইআর যদি সুষ্ঠুভাবে ভারতীয় অনুপ্রবেশ মুক্ত বাংলা দাবিতে, আচ্ছা অনুপ্রবেশ মুক্ত বাংলার দাবিতে, মানে আলটিমেটলি স্বচ্ছতাই ওনার টার্গেট ছিল। আমি একটা প্রশ্ন করতে চাই আপনার এই আজকের এবিপি আনন্দর প্যানেল থেকে, যদি স্বচ্ছ এসআইআরও হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায় আছে? কংগ্রেসের তো অসুবিধা নেই, অন্য রাজনৈতিক দলের অসুবিধা নেই, সবাই বলছে স্বচ্ছ ভোটার লিস্ট চাই, ডেড ভোটার, শিফটেড ভোটার, আমরা চাই না ভোটার লিস্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোটাতেই কোনো অসুবিধা নেই, কারণ আলটিমেটলি দেখবো ভোটের দিন কেটে যাওয়ার পর এবিপি আনন্দ স্ক্রিনে আরও কোনো, ভগবান না করুন, আরও কোনো ফুলচাঁদ শেখের নাম ভেসে উঠবে। এটা তো আমরা এটাই পশ্চিমবঙ্গে ঘটেছে পোস্ট 2011। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বাজার গরম করছেন কেন? আমরা একটা কথা বলছি, যদি সদর্থকভাবে বিরোধিতা করতে হয় এসআইআর প্রক্রিয়ার, সবাইকে নিয়ে আন্দোলন করুন এবং আদালতে যান। ওই কিছু কয়েক হাজার পাবলিকের সামনে নিজেকে হিরোইন সাজিয়ে আসলে তলে তলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা করবেন না। আবারও বলে যাই, এই এসআইআর প্রক্রিয়া এবং এখন যে হিয়ারিংয়ের প্রসেস চলছে, তাতে যে মানুষ আক্রান্ত হচ্ছেন মানে এই কথাই আমি বলতে চাই, তাদের যে অসুবিধা হচ্ছে, সিনিয়র সিটিজেনদের যে অসুবিধা হচ্ছে, এটা বারবার শুভঙ্কর সরকার মহাশয় আপনাদের সামনে বলেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বাংলাতে আমরা কি দেখব? টুরিস্ট গাইডের মতন বিএলওদের পিছনে এই তৃণমূলের প্রতিনিধিরা পতাকা নিয়ে ঘুরবেন, যেন তারা গলি চেনেন না। একমাত্র কংগ্রেসের সম্পূর্ণ অধিকার আছে বিএলওদের সঙ্গে বিএলও হিসেবে যাওয়ার, কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নাই তো, ও সেই জন্য ঘুরতে হবে, সেই জন্য ঘুরতে হবে পিছনে কি হয়েছে বিএলওদের নিয়ে। বলছে প্রয়োজন নেই না, ক্ষমতা নেই কংগ্রেসের। আরে ভাই, কোথায় কোথায় কি ঘটনা ঘটেছে এবিপি আনন্দ দেখিয়েছে, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। এখন আবার নতুন কাহিনী, ইয়ারোরা টিএমসির বিএলএ2দের বলে দিচ্ছে কাল অমুকের হিয়ারিং আছে, পেপার রেডি করে আসতে বলো। এই ঘটনাও ঘটছে এই পশ্চিমবঙ্গে। তা কোথায় যাবে? আমাদের লোক নেই, ঠিক আছে, তোমাদের বেশি লোক আছে বলে কি এই টোটাল প্রসেসটাকে কালিমালিপ্ত যেরকম ভারতীয় জনতা পার্টি করছে, ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস। আমি বলছি প্রথম কথা হচ্ছে দেখুন সুমনদা, এই যে বিএলএদের নিয়ে ঘোরাফেরা, এটাতে তো আপত্তি আছে দাদা। আমি বললাম লোক নেই সেই কারণে আপত্তি, আর মৌসুম দিকে আমার চিন্তা হচ্ছে ওই জন্য নিয়ে গেছে, বেচারিকে দিয়ে গোটা রাজ্য হাঁটাবে।
পুরো ঘোরাবে পতাকা একা কাঁধে নিয়ে। আমি আপনাকে একটা কথা বলি, কিন্তু তোমরা আজ যখন- পেয়েছিলে? শুনুন আমি একটা কথা বলি, বাইরন বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যখন দলবদল হয়েছে তৃণমূল সবাই উন্নয়নের নৌকায় উঠে পড়েছে। তৃণমূলকে অনেক নীতি নিয়ে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, মৌসুম নূরকে পদত্যাগ করিয়েছে কংগ্রেস জয়েন করানোর আগে? আমি জিজ্ঞেস করতে চাই, হতে পারে 1 মাসে পদটা খালি হবে। আজ এরকম হতে পারে আজ রাতে তুমি জানতে পারবে পদত্যাগ করেছে কিনা রাজ্য সভা। আচ্ছা, 10 দিন রেখে দিয়েছি। না কেন 10 দিন? আমি বলছি সুমন দা, জয়েনিং কবে হয়েছে? জয়েনিং অসত্য কথা বলো না। জয়েনিং কবে হয়েছে? কবে জয়েনিং হয়েছে? হয়েছে তো 1 থেকে 2 দিন আগে হয়েছে তো, হয়েছে। আমি ওটাই বলছি। আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে, তার ওয়েলকাম আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে। অবশ্যই রাজ্য সভাতে পদত্যাগ করবে এবং তোমাদের দলীয় কোনো পদ আমি বলছি খুব শার্পলি দেবাংশু প্রশ্ন করেছে, কিন্তু তৃণমূল যাদের নেয় তাদের ক্ষেত্রেও এই নৈতিকতার মানদণ্ডটা যদি থাকে, এখানে কারুর কোনো প্রশ্ন করার অবকাশ থাকে না। আমি একটা লাইন যেটা আমার বলা হয়নি, আমি সুমনদার গোটা বক্তব্যটা যখন আপনারা রিপিটে চালাবেন বা ক্লিপ ছাড়বেন, একদম শুরুর পরিচয় দেওয়া আপনার এবং শেষে তৃণমূল বিজেপি একসাথে উচ্চারণ করা বাদ দিয়ে আপনি শুনুন তো পুরো শঙ্কুদেব পণ্ডার বক্তব্যের সাথে কোনো তফাৎ আছে কিনা? যে যে পয়েন্ট বিজেপি অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণ করা, ঠিক ইডির অফিস থেকে বেরিয়েও কংগ্রেসকে আক্রমণ আমার ভালো করা। লাগছে যে দেখুন এত অনুষ্ঠান করেছি তো, আমি বলছি সবাই যখন যারা ভাবুন একটা কাউন্সিলর থেকে গোটা পুরসভা দখল করে নেয়, আমি বলছি সেইখানে যদি এই মানদণ্ড সত্যি এস্টাবলিশ হয় যে দল বদল করলে পদত্যাগ করতে হবে, এর থেকে সুখের কথা আমাদের পক্ষে আর কি হতে পারে? আমি এটা বলছি, সেদিন কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতা, যেদিন মৌসুম বেনজির নূরকে কোথায় জানো তো জয়েন করাইয়েছিল? বিরলতম ঘটনা, মানে আমাদের হেডকোয়ার্টারে নবান্নতে দাঁড় করিয়ে দিয়ে ওখানে জয়েন করিয়েছিল, পতাকা দেওয়া হয়নি এমন নৈতিকতা। মালদা, মুর্শিদাবাদ, একটার পর একটা দখল। কারণ ওখানে পতাকা বানানো হয়নি, একজন সদস্য ঢেকে রাখো। মালারায় তো নবান্নে গেছিলেন, মালারায় তো নবান্নে গেছিলেন, শুনুন আমি একটা কথা বলছি, দেখুন এটাকে নিয়ে না আজাইরা তর্ক করে লাভ নেই। একজন মানুষ তিনি বিধানসভার ভেতর দাঁড়িয়ে বলবেন যে আমি এই দলে আছি, আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজকে দুপুরেই মৌসুম বেনাজির নূর ইস্তফা দিয়েছেন একেবারে রাজ্যসভার সদস্য পদ থেকে। আর দিনের জন্য রাজ্যসভা কি রিঅ্যাকশন নিয়ে এটাই কংগ্রেসের নৈতিকতা। অবশ্যই সামনে বিমান বন্দ্যোপাধ্যায়কে ডিফান্ড করে রেখে অন্য দলের এমএলএদের উন্নয়নের নৌকায় চড়ানোর নাম করে আমরা বেঁধে রাখি না। কি অর্ডার বেরিয়েছে? আমি বলছি সুমনদা অবশ্যই স্বাগত জানাচ্ছি, কারণ প্রশ্ন এটাই ছিল যে 1 মাসের মধ্যে পদ খালি হয়ে যাবে জানার পরও একজন সিটিং রাজ্যসভার এমপিকে যখন জয়েন করা হচ্ছে তো পদত্যাগ করতে হবে। আশা করে যে এই উদাহরণ থেকে বাকি দল বদল যারা করবেন তারাও শিখবে, 4 মাস হোক আর 3 মাস হোক। পঞ্চায়েত নির্বাচনের সময় অধীর চৌধুরী যদি তৃণমূল থেকে জেলা পরিষদের সদস্যদের জয়েন করানোর সময় রিজাইন করিয়ে করাতেন তাহলে তো ভালো হতো। শিশির অধিকারীকে বিজেপি রিজাইন করায়নি। এই যে রিজাইন না করিয়েও জয়েন করানো যায়, এর আবিষ্কারকর্তাকে একজন মানুষ তিনি বিধানসভার ভেতর বলবেন যে আমি এই দলে আছি, আর বিধানসভার বাইরে অন্য দলের মিটিং মিছিল করবেন, এই রাজনীতির আবিষ্কারকর্তাকে এই ভারতবর্ষে। সুতরাং তবে এইটুকু দাবি করছি যে এই যে 8 দিনের জন্য তৃণমূলের একটা রাজ্যসভার এমপি পোস্ট খালি হলো তৃণমূলের, এই 8 দিনের জন্য অন্ততপক্ষে দেবাংশুকে রাজ্যসভার এমপি করা হোক। কিন্তু ভাবতে পারো ও টাইম লাইনের কথা বললো না, সঠিকভাবেই বলছে। মৌসুম বেনাজির তো আর বেশি দিন নেই, বা এই সংসদ পদ হিসেবে বেশি দিন ছিল না। আমার বক্তব্য আজকেও যারা বিজেপি থেকে তৃণমূলে গেছেন, আজ ভোটের নতুন বিধানসভা গঠন হতে কমাস দেরি, তাদের একজনও যারা বিজেপি হিসেবে নির্বাচিত হয়েছেন, তৃণমূল হিসেবে প্রায় গোটা টার্ম থাকলেন, আজকে তারা একজনও পদত্যাগ করেছেন, এমনকি মুকুল রায়কেও হাইকোর্টের নির্দেশে মুকুল রায়ের ব্যাপারে কোর্ট রায়টা দেওয়ার পরে তারপরে তো তৃণমূল বলতে কৃষ্ণ কল্যাণী থেকে বাকিটা পদত্যাগটা করুক। ওই আলোচনায় গিয়ে লাভ নেই। আমি একটা কথা বলছি, তুমি আমরা যে আলোচনায় ফিরছি, মানে যেটা নিয়ে আলোচনা করছিলাম, তুমি ইসিকে ম্যানিপুলেট করছে কিনা তৃণমূল, তুমি এটা বললে যে আমরা অভিযোগ আসছে। তুমি আমার বলো তো সুমনদা, একেবারে
নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে এই যে একটার পর একটা বিএলও থেকে শুরু করে এত লোক আক্রান্ত হলো তৃণমূলের হাতে, একটা ক্ষেত্রে ইলেকশন কমিশন ইন্টারভিন করে এমনকি এরকম হলো চিফ ইলেকট্রাল অফিসারকে তার অফিস চেঞ্জ করে নিতে হলো পশ্চিমবাংলায়। তুমি আমাকে বলো একজন আইএএস অফিসার, রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার, তাকে যদি তৃণমূলে তারাকে অফিস চেঞ্জ করতে হয়, একজন আইএএস অফিসারকে ডায়মন্ড হারবার যেতে গিয়ে যদি গাড়ির কাঁচ ভাঙাতে হয়, তাহলে গ্রামের একটা বুথে যে বিএলও কাজ করছেন তিনি কোন ভরসায় তৃণমূলের রাজনৈতিক নেতাদের চোখে চোখ রেখে নিজের কাজটা করবেন? একটা ক্ষেত্রে ইলেকশন কমিশন একটা কোনো এফআইআর এর নির্দেশ একটা লোককে গ্রেপ্তার করানো তার অগাধ ক্ষমতা রয়েছে, একটা ক্ষেত্রে হলো না, কেন করা হলো না? আমরা কোনো উত্তর দিচ্ছি না, কিন্তু প্রশ্ন করি, তুমি বলো। এবং এটা এই যদি আলোচনা আমি যোগ করবো সেটা হচ্ছে যে 4 জনের ক্ষেত্রে এফআইআর এর নির্দেশটা এলো মধ্যখানে 1.5-2 মাসের গ্যাপ, এরকম ঘটনা ঘটেছে। এরকম আমরা এই টেবিলে বসে আলোচনা করেছি, আমি ইলেকশন কমিশন হয়তো এসআইআর প্রক্রিয়া নয়, বিজেপি ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন যে আমার অনেক হয়েছে, ভোটের লড়ার শখ আমার মিটে গেছে, এবার অভিষেক ব্যানার্জি পিটিয়ে চামড়া গুটিয়ে দেবে, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলো। ইলেকশন কমিশনের অবজারভার তার ফোন ধরছে না, ইলেকশন কমিশন এমনকি সেন্ট্রাল ফোর্সকে পাঠাচ্ছে না তাকে রেস্কিউ করার জন্য। এই তো আমরা দেখেছি ইলেকশন কমিশনকে। আমি শতরূপকে তো এক লাইন ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। এই যে এতক্ষণ এরা অভিযোগ করছিল যে ইলেকশন কমিশনকে বিজেপি চালাচ্ছে, স্পেশালি তৃণমূল চালাচ্ছে, এই সব অভিযোগ থেকে স্পষ্ট হচ্ছে যে আমরাই আক্রান্ত হচ্ছি। ইলেকশন কমিশনের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বিজেপি নেত্রী, পশ্চিমবাংলায় বিজেপি রাজ্যসভা নেত্রী মমতা ব্যানার্জি। আমরা তো এটা কবে থেকে বলছি? এই ব্যাপারে নয়, আমি খুব দ্রুততার সাথে শেষ করবো। সেটা হচ্ছে আমার বক্তব্য, দেখুন তৃণমূল কংগ্রেস এখনো আজকের ডেটেও ধরুন আপনার ঘন্টাখানেক সঙ্গে সুমনের ইম্পর্টেন্ট শো জুড়ে এটা বিষয় রেখে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওকালতি করতে যাবেন কি যাবেন না, কিন্তু প্যারালালি আপনি লক্ষ্য করে দেখুন ওনার ডুয়েল স্ট্যান্ড, ওনার টিম, ওনার ভাড়া করা সংস্থা, নেমে ইন্ডিভিজুয়াল ডিএম থেকে ভিডিও পর্যন্ত প্রত্যেককে ম্যানিপুলেট করছেন। একটাই তথ্য দেব, সেটা ওই ডিএমও কিন্তু এখন নির্বাচন কমিশনের অধীনে। আমি বলছি অর্থাৎ ডিএম পর্যায়ে একজন অফিসার যদি ম্যানিপুলেটেড হন, আমি বলছি নির্বাচন কমিশনও সেই দায় এড়াতে পারে না। এই তৃণমূলকে দোষ দেবে কি? মানে বেশি ছাড়া কম নয় নির্বাচন কমিশনের দায়। একটা প্রশ্ন কদিন ধরে তুলছে, ও এখনি তুলেছে, ও বলছে যে বিএলআর কেন থাকবে না। আমি আপনাকে একটা সহজ কথা বলছি, ধরুন একজন মহিলা, সেই মহিলার ডিভোর্স হয়ে গেছে, তার প্রাইভেট সিক্রেট, তিনি সেটা প্রকাশ্যে আনতে চান না, ইলেকশনের যে অফিসার তৃণমূলকে সিসিটিভি প্রকাশ করে সাধারণ ভোটাররা যখন বুথে ভোট দিতে যান, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকে ঘেরা দাদা অ্যাকশন বলে সুমনদা একটা ক্যাম্পে রাজনৈতিক দলের ওই গভর্নমেন্ট অফিসারও কোনো পলিটিক্যাল পার্টির দ্বারা মোটিভেটেড হতে পারে, গ্যারান্টি দেবে? জানি না, আমি যাব, কিন্তু সুমনের কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে আবার সেই আমার বেসিক প্রশ্ন, যেটা আজকে অনেক দিন পর মঞ্চের ওপর থেকে রাম বামের সঙ্গে কংগ্রেস যুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক দিন পর, অনেক মাস পর, অনেক বছর পর কিনা হিসেব করে বলতে হবে। দেখুন, রাজ্য রাজনীতিতে সম্প্রতি বদলেছে মৌসুম। তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরেছেন মৌসুম বেনজির নূর। এর দুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস। দীর্ঘদিন পর ফের কংগ্রেসের নাম করে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম রাম শাম, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, আর নয়, অনেক হয়েছে, আর না। যারা 70 বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম। এই প্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি মৌসুম বদলের এফেক্ট? 2024 সালে লোকসভা ভোটের নিরিখে রাজ্যের 192টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে 90টিতে, কংগ্রেস 11 এবং সিপিএম 1টিতে এগিয়ে রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেস বাম জোটের এগিয়ে থাকা 12টি আসনই উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে। এর মধ্যে এক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবির। আরেক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসুম বেনজির নূর। এই আবহেই কংগ্রেসকে নিশানা করলেন
মুখ্যমন্ত্রী। সেই শামের কথা বলছেন কি, যে শামের দলের হাত ধরে আপনি ওই কালীঘাটের অচেনা গলি থেকে দিল্লির পার্লামেন্টে পৌঁছে গেছিলেন, সেই শামের কথা বলছেন? আপনি কোন 70 বছরের কথা বলছেন? যে 70 বছরে আপনি বিজেপির সাথে মন্ত্রিত্ব করেছেন, যে 70 বছরের মধ্যে আপনি দপ্তরহীন মন্ত্রী ছিলেন, যে 70 বছরের মধ্যে আপনি অ্যালায়েন্স করে বিজেপির সাথে পশ্চিমবঙ্গে রাজনীতি করেছেন। আপনার এই বিজেপির সঙ্গে সখ্যতা, এই ট্যাসিড অ্যালায়েন্সটা বাংলার মানুষ জানে। আপনি মাননীয় ভয় পেয়েছেন, কংগ্রেসকে ভয় পাচ্ছেন। 2024-এর লোকসভা ভোটে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টিতে এগিয়েছিল কংগ্রেস, বাকি 3টি আসনে বিজেপি এগিয়ে। তৃণমূলের ঝুলি ছিল শূন্য। মালদা দক্ষিণের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যেও মোথাবাড়ি, সুজাপুর, শামশেরগঞ্জ সহ 4টিতে এগিয়েছিল কংগ্রেস। সেখানে তৃণমূল কোনো আসনেও লিড পায়নি। মানুষ বামেদের দেখেছে, 34 বছর দেখেছে কিভাবে গোটা ভারতবর্ষে বাংলার মানুষের মর্যাদা বেড়েছে, আর তৃণমূলকে দেখছে গত 15 বছর ধরে বাংলার মানুষের কিভাবে অসম্মান হচ্ছে গোটা দেশের কাছে। তৃণমূল পার পাবে না, মানুষ তার অপেক্ষায় আছে। তৃণমূলকে পার পাওয়ার জন্য বিজেপিকে এনে কায়দাবাজি করা এবং বিজেপির সাহায্য নেওয়া, ওটাও ধরা পড়ে যাচ্ছে। তৃণমূল পশ্চিমবাংলায় পার পাবে না এবং তৃণমূলের অনুসারী হয়ে বিজেপিও পার পাবে না। এবার বিধানসভা ভোটে কি হবে সেটাই দেখার। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা সোজা কথা বলা যাক, নির্বাচন কমিশনকে 3বার চিঠি দিলেই যে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করে দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো সেটা জানেন। আবার এসআইআর এর চূড়ান্ত বিরোধিতা করা সত্ত্বেও বুথে বুথে এসআইআর এর সহায়তা কেন্দ্র খুললে দলীয় কর্মীদের একবারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেসই। দেখুন, এই নির্বাচনী অপটিক্স কিন্তু বারবার তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে। ব্রিগেডে বামফ্রন্টে সেই মৃত্যু ঘণ্টা বাজানোতে হোক, কিংবা সুপ্রিম কোর্টে এখনকার সওয়াল জানিয়ে এত আলোচনা হচ্ছে। কেউ বলতেই পারেন প্লেইং টু দ্য গ্যালারি, বলতেই পারেন গিমিক, আমরা তার বিশ্লেষণ করতে পারি, কিন্তু রাজনীতি বারবার তৃণমূলকে কিন্তু এই রাজ্যে ভোটে লাভবান করেছে। অন্তত পরিসংখ্যান একেবারে সেই কথা বলছে। বিশ্বনাথ চক্রবর্তী মানবেন? এটা ঠিক যে প্রতিটি লোক কিন্তু প্রশ্ন করছে যে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বুথে বিএলএ দিয়েছে, যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিয়ত মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন বিএলএদের সাথে যে যাতে একটি নামও বাদ না যায়, সেই তৃণমূল কংগ্রেস কেন রাস্তায় নেমে বিরোধিতা করছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত অবস্থান নিচ্ছেন, একের পর এক ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছেন? এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। এটার কারণটা খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ইমোশন রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মানুষকে যদি আমি আবেগতাড়িত করতে পারি, মানুষের যে সমস্যাগুলো সেগুলোকে যদি আমি আবেগতাড়িত করে ড্রামাটাইজ করতে পারি, নাটকীয়ভাবে তুলে ধরতে পারি, তাহলে কানেক্ট করতে পারবো মানুষের সাথে। আর এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে ভারতবর্ষের কোনো রাজনীতিবিদ নেই। অতীত থেকে বর্তমান বারবার দেখা গেছে ইমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানুষকে প্রভাবিত করেছেন। গতবার মানে পাটা সত্যি কী অবস্থায় ছিল আমরা কেউ জানি না, কিন্তু পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ভাঙা পায়ে তিনি যে খেলা 24 সালের বিধানসভা নির্বাচনে দেখিয়েছিলেন, সেই আবেগে কিন্তু বহু মানুষ আবেগতাড়িত হয়েছিল। এবং ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের 21 সালের নির্বাচনে জয়ের পেছনে ভাঙা পায়ের খেলা একটা ছিল। একইভাবে আমি বলবো বিরোধী রাজনীতির সময় আপনাদের মনে থাকতে পারে যারা এখানে বয়স্ক মানুষ আছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন ব্রিগেডে। বামেরা কি পরাজিত হয়েছিল? না, কিন্তু ওই মৃত্যু ঘণ্টাটাকে প্রতীকী অর্থে তিনি যেভাবে ব্যবহার করেছিলেন বামেদের মানে পতনের সাথে, সেটা কিন্তু বহু মানুষ রিলেট করতে পেরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিরোধী মুখ হয়ে উঠেছিলেন সেই সময়। প্রণব মুখার্জির মতন দাপুটে নেতা, বরকত গনি খান চৌধুরীর মতন নেতা, সোমেন মিত্রর মতন নেতা, সুব্রত মুখার্জিকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মুখ হয়ে উঠেছিলেন। ওই মৃত্যু ঘণ্টা তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পুলিশ লাঠিচার্জ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছেঁড়া কাপড়টাকে সামনে নিয়ে যে নাটক করেছিলেন, তাতে মহিলারা চোখে জল ফেলেছে, ইসরে মেয়েটাকে কি করে দিয়েছে। আমরা দেখেছি যে 1996 সালে অদিত চৌধুরী থেকে শুরু করে শঙ্কর সিংদের বাদ দেওয়া হলো বিধানসভা নির্বাচনের সময়। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাকের উপরে উঠে মানে চাদর গলায় জড়িয়ে দিয়ে বললেন আমি মরে যাব। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব নেতারা ববি হাকিম সমেত এতটা ইমোশনালি চার্জ হয়ে গেল যে মানে তারা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নিজেকে যুক্ত করেছে। ফলে আমি বারবার বলছি, বিরোধী থাকাকালীন বিরোধী মুখ হয়ে ওঠা, সবাইকে ছাপিয়ে দিয়ে
সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমোশনকে কাজে লাগিয়েছিলেন। আবার শাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জয়ী হয়েছেন তার এই ইমোশনাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, এবং যেটাকে আমরা ড্রামাটাইজেশন অফ পলিটিক্স বলে থাকি। যেমন একটা উদাহরণ দিই, রাজীব কুমারকে ধরতে এসছে সিবিআই, মমতা বন্দ্যোপাধ্যায় ওর বাড়ির সামনে বসে গেলেন, বাধ্য করলেন সিবিআইকে পিছু হটতে, রাজীব কুমার মুক্ত হয়ে গেলেন, জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এইরকম একের পর এক যে ঘটনা আমি তুলে ধরতে পারি, যেখানে আমি দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় আবেগতাড়িত হয়ে যেভাবে মানুষকে যুক্ত করতে পারেন, সেটা পশ্চিমবাংলার রাজনীতিতে বিরলতম ঘটনা, ভারতবর্ষের রাজনীতিতে বিরলতম ঘটনা। সুমনদা দেখুন, এই যে এসআইআরকে নিয়ে প্রথম দিন থেকে যে অব্যবস্থা ইলেকশন কমিশনের, তার পূর্ণ সুযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে। প্রত্যেকটা ভোটারের যে অসুবিধাগুলো হচ্ছে সেটাকে কিন্তু কেবলমাত্র কানেক্ট করতে পারছেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমরা দেখতে পাচ্ছি, এবং এই প্রশ্নটা আমি রাখতে চাই, ইলেকশন কমিশনের পরিকল্পনাহীনতা, ইলেকশন কমিশনের ব্যর্থতা, ইলেকশন কমিশনের যে অব্যবস্থা, তার কেন পূর্ণ সুযোগ তৃণমূল কংগ্রেস একা পেল? তার কারণ অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রশ্নগুলোর সাথে রাজনীতির মানে রাস্তায় তারা নামেনি। দ্বিতীয় যে বিষয়টা আমি এটা প্রশ্ন রাখতে চাই, যে ন্যাশনাল ইলেকশন কমিশন কি জেনে বুঝে এই দুরবস্থা করেছে? অর্থাৎ তাহলে এই দুরবস্থা গড়ে তোলার পেছনে পশ্চিমবাংলায় যে ভোটাররা অনেক জায়গায় অস্বস্তিতে বোধ করছেন, নানা রকম অসুবিধার সম্মুখীন হয়েছেন, এটা কি রাজ্য প্রশাসনের একটা বিরাট ভূমিকা আছে? মানে এর মধ্যে কি একেবারে টপ লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ডিএম থেকে শুরু করে যে এআরও, এদের একটা ভূমিকা আছে? কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো নিয়ন্ত্রণ আছে রাজ্য প্রশাসনের উপর। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা ড্রামাটাইজেশন করতে চাইছেন, মানুষের সাফারগুলো তুলতে চাইছেন, তার সাথে কি কোনো কানেক্টিভিটি এই সরকারি আধিকারিকদের আছে? তারা এগুলো ছেড়ে রাখছেন, সেই দুরবস্থাগুলো তৈরি করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে নিয়ে রাজনীতি করতে পারছেন। আমি প্রশ্নটা কেন তুলছি সুমনদা, আপনি দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জন জীবিত মানুষ মৃত হিসাবে দেখানো হয়েছে, তুলে ধরলেন। এই 3 জনের যে 3 জনকে তুলে ধরলেন, এই জায়গায় নিশ্চয়ই বিএলও 2 ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিএলওরা কি করছিল? এই প্রশ্নটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না যে হে আমার দল, যে দলের প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল, সেই বুথগুলো থেকে কি করে মানে জীবিত মানুষের নাম মৃত হয়ে আসলো? দ্বিতীয় যেটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র জীবিতর নাম মৃত 3 জন এসছে তাদের র্যাম্পে হাঁটালেন, কিন্তু হাজার হাজার লোক, হাজার হাজার মৃত নামগুলো যে রয়ে গেল, এবং যাদেরকে আগামী দিনে কিভাবে ভোট করানো হবে সেইটা আমাদের আশঙ্কা। তার কারণ আজকে সিপিআইএম দলের থেকে সুব্রত অত্যন্ত দায়িত্ব নিয়ে মাত্র 1-2 বুথের যে নমুনা, যেটা এবিপি আনন্দের স্টুডিওতে দেখানো হয়েছে আর এবিপি আনন্দের নিউজে এসছে, যে কিভাবে মৃত ভোটারদের বারবার সিপিএম এর তরফ থেকে বলা সত্ত্বেও যাদবপুর অঞ্চলে মৃত ভোটারের নাম রয়ে গেছে এখনো এই খসড়া প্রতিবেদনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একবারও বললেন না যে হাজার হাজার যে মৃত ভোটারদের নাম এখনো রয়ে গেছে, যেগুলো শাসকরা বারবার নির্বাচনের সময় ব্যবহার করে, সেটা নিয়ে তো একবারও বললেন না। আমি বলছি সুমনদা, এসআইআরটা কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস দখল নিয়ে নিয়েছে। সুমনদা, আমি বলছি একজন মৃত ভোটারেরও নাম তালিকায় থাকা উচিত নয়, কিন্তু আমার একটা কথা বলুন সুমনদা, যদি আপনি কম্পেয়ার করেন ভুলবশত একজন মৃত ভোটারের নাম থেকে যাওয়া আর ভুলবশত একজন বেঁচে থাকা মানুষের মৃত হয়ে যাওয়া, কোনটা অতি ভয়ানক বিষয় একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বের কাছে? সুমন, আমি একটু তার 3 কথা, বিশ্বনাথ অনেকগুলো কথা বলেছে, 3 মিনিটের 8 মিনিট বলেছেন। আমি বলি সুমনদা, বিশ্বনাথ দা প্রায় একটা কথা আপনাদের ডিবেটে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছেন। আপনি এই ইস্যুটা নিয়েছেন, এটা নিয়েছে, যেখানে তোমাদের নেওয়া দরকার সেখানে তোমরা জানো না, আমি বলছি যেখানে ছাড়া দরকার সেটা পুরো ছেড়ে দাও। দাদা, আপনি পুরো বলেছেন, একটু বলে নিতে দিন। আজকে বিশ্বনাথ দার কাছে উল্টো কথা শুনলাম। বিশ্বনাথ একটা কথা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি 3 জন মৃত ভোটারকে নিয়ে আসেন, ওখানে তৃণমূলের বিএলএরা কি হয়েছিল? আমাদের বুথে একজন জীবিত মানুষ, ঘটনাচক্রে আমাদের আত্মীয়, তিনি জীবিত মানুষ, তার নাম মৃতই আসেনি, তিনি জীবিত মানুষ, আমাদেরও আগে ওই এলাকায় এসছেন, ঠিক আছে? আমাদের সকলের নাম উঠে গেছে, সেই ব্যক্তির নাম ওঠেনি। বিএলএ থেকে শুরু করে প্রত্যেকে ফর্ম সাবমিশন করেছে, প্রত্যেকে ফর্ম সাবমিশন করেছে। আমার কথা হচ্ছে ফর্ম তো সাবমিট হয়ে যাচ্ছে, বিএলএ সেটা চেক করছেন, বিএলওরা সেটা চেক করছেন, পরে ভেতর থেকে কি হয় প্রথমত সুমনদা, আমি বছরকে বছর বলে যাচ্ছি, যেখানে তৃণমূল মনে করে রাজনীতির সুবিধা আছে সেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা তারা দলীয়করণ করে, আর যেখানে মনে করে দায়িত্বের ব্যাপার আছে, দায়িত্ব নিতে হবে, যেমন শিক্ষা দায়িত্বের ব্যাপার, সেখানে আলগা কোনো ছেড়ে দেয়।
পুরো মানে নিয়ন্ত্রণ, কোনো প্রশাসনে কোনো নিয়ন্ত্রণ রাখবে না। ফলে তৃণমূল কংগ্রেসের পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন তার রাজনীতির সুবিধার জন্য তারা করে। দ্বিতীয় যে বিষয়টা, যে এই যে তিনজনেরকে র্যাম্পে হাঁটালাম, ড্রামাটাইজ করলাম, নাটকীয় করালাম, আমার প্রশ্ন হচ্ছে এই তিনজন কোনো না কোনো বুথের লোক, এই বুথের মানে যারা ছিলেন, মানে তৃণমূলের তরফ থেকে যারা দায়িত্বে ছিলেন, তারা কি ভূমিকা পালন করেছেন? তারা কেন ভূমিকা পালন করেন? কি বললেন? আমি আমার প্রথম বক্তব্যের সময়ই বলেছি এটা আইপ্যাকের ক্লিয়ার ক্যাম্পেইন প্ল্যানিং, এবং যদি হঠাৎ করে দুটো ছাগল নিয়ে হাঁটতে দেখেন তাহলে বুঝবেন এদের অফিসার সব, এদের ইনভলভমেন্ট আছে। এক, দুই, আমি বিশ্বনাথদার সাথে এক জায়গায় একমত নই। সববার কিন্তু পলিটিক্যাল ড্রামা ক্লিক করবে না বিশ্বনাথ দা। সিপিএম এর সময় একাধিকবার ওনার জীবনে পলিটিক্যাল ড্রামা আছে, সেগুলো সববারে ক্লিক করেনি, বহুবার ফ্লপ হয়ে গেছে। আমি সুমন এবারে ফ্লপ খাবে। এর আগেও এই আলোচনা টেবিলে ভাই এক সেকেন্ড এই তার মানে পলিটিক্যাল ড্রামা হচ্ছে, বহু বছর তার মানে পলিটিক্যাল ড্রামা হচ্ছে। সুমন আমি পলিটিক্যাল ড্রামা মমতা বন্দ্যোপাধ্যায় ভাই এবার বলতে দাও তোমার। আরে একটু থামো কথা। আমি বলছি সুমন দা, দেখো এর আগেও এই টেবিলে আলোচনা হয়েছিল, আমি বলছি এই টেবিলের আগে আলোচনা হয়েছিল মৃত ভোটারের নামটা লিস্ট থেকে বাদ দেওয়াটাই যদি সত্যি সত্যি একটা সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে যে কথাটা গত 10 বছর ধরে আমরা বলে আসছি, একটা রাজ্যে তুমি এসআইআর করছো মানে সবার আগে সেই রাজ্যের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং পুরসভার কাছ থেকে গত 10 বছরে কি 20 বছরে যত মানুষের ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে তালিকাটা চেয়ে নাও, অটো ডিলিট করে দাও। দেখো সুমন দা, যারা রেশন তোলেন তারা এটা জানবে, যারা আমাদের আলোচনা শুনছেন। আর যদি আমার পরিবারে কারো মৃত্যু হয় 1 মাসের মধ্যে, তার নামে যদি রেশন কার্ড থাকে 1 মাস পরে সেই কার্ড তুলতে নিয়ে গিয়ে তুমি রেশন দোকান থেকে রেশন তুলতে পারবে না, নামের পাশে লাল হয়ে যাবে। খাদ্য দপ্তরের সঙ্গে যদি ডেথ সার্টিফিকেটটা লিঙ্কড হয়ে যায়, অটো ডিলিটেড হয়ে যায়, তাহলে কেন ভোটার লিস্ট থেকে হবে না? তা যদি হতো তাহলে না কোনো জীবিত মানুষের নাম বাদ যেত, না একজনও মৃত মানুষের নাম থেকে যেত। এই কারণেই বলছি নিয়মগুলোই করা হচ্ছে। তার আগে একটা কথা খুব পরিষ্কার বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে ধরুন ঠিক যেমন একজন মানুষের নামও বাদ যাবে কেন, প্রথম দিন থেকে এই কথা আমরা বলেছি, পাশাপাশি একজন ভুয়ো ভোটারের নামও বা তালিকায় থাকবে কেন? আমি বলছি অটল বিহারী বাজপেয়ীর সরকার কটা ভোটের ব্যবধানে পড়ে গেছিল। সুতরাং গণতন্ত্রে ওই একটা ভোট, ঠিক যেমন একটা মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার কেউ ছিনিয়ে নিতে পারে না, তেমন পাশাপাশি একজন ভুয়ো ভোটারও সেই তালিকায় থাকার কোনো অধিকার নেই। কিন্তু আমি জানি না, কলকাতা কর্পোরেশন 20টা কাউন্টার করেছে এবং তারা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইস্যু করছে। আমার বক্তব্য এই তো প্রক্রিয়ার পার্ট, এখন কেন করতে হচ্ছে? আরেকটা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এত বিতর্ক, আমার পরের প্রতিবেদন এই নিয়ে। একেবারে আমার স্পষ্ট প্রশ্ন থাকবে যে যথেষ্ট সতর্কতার সঙ্গে এই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো? কেউ প্রশ্ন করতে পারেন কেন এই প্রশ্ন তুলছি? এই জন্য তুলছি যে আপনাদের মনে থাকবে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে 2023 সালের 2রা আগস্ট আমরা কলকাতা হাইকোর্টে সেই বিরাট শো করেছিলাম, যেখানে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী দাঁড়িয়ে বলেছিলেন যে একটি ডোমিসাইল সার্টিফিকেট একটি নির্দিষ্ট মহকুমা শাসক তিনি বলেছিলেন তার সই সেটা নয়, সিবিআই তদন্তে উঠে এসেছিল তিনি সই করেছেন, এবং একাধিক বিতর্কিত ব্যক্তিকে ওই ওবিসি শংসাপত্র দিয়েছেন। জালিয়াতির 4টে ঘটনা ধরা পড়েছিল এবং সমস্ত নথিপত্র কলকাতা হাইকোর্টে জমা হয়েছিল। এবার বলি মামলাটা কি ছিল, কেন অত বড় অনুষ্ঠান করতে হয়েছিল? মামলাটা ছিল যে পাকিস্তানি নাগরিকদের আমাদের ভারতীয় সেনাবাহিনীতে তাদের চাকরি দেয়া হয়েছিল, অর্থাৎ এই ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেটের ভিত্তিতে পাকিস্তানের নাগরিকরা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন এবং দিনের পর দিন সেই ভয়ঙ্কর জাতীয় সুরক্ষা নিয়ে সওয়াল জবাব চলে আমাদের কলকাতা হাইকোর্টে। আবার আমি তারিখটা মনে করিয়ে দেব, যাদের মনে থাকবে তারা রিলেট করতে পারবেন, 2023 সালের 2রা আগস্ট। সুতরাং এই প্রশ্ন একবার নয় বারবার আমরা তুলব যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করাতে কারুর আপত্তি নেই, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু করাতে কারো আপত্তি নেই, কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে তা হচ্ছে তো? কারণ যারা করছেন যদি ভবিষ্যতে এই ধরনের মামলায় আবার দেখা যায় তারাও কিন্তু রেহাই পাবেন না। আমার পরের প্রতিবেদন এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে, আজকের বিতর্কে যে বিতর্ক আবার বলছি আমাদের উদ্বিগ্ন করেছে। দেখুন, উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত। সবকিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল।
এসআইআর এর শুনানিতে ডাক পড়লে নথিপত্র নিয়ে হাজির হতে হচ্ছে ভোটারদের, কিন্তু কোন নথি গৃহীত হবে, কার দেওয়া নথি নির্বাচন কমিশন গ্রহণ করবে, কোন নথি খারিজ করবে, তা নিয়েও এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোমবার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত। এটা ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। শুভেন্দু অধিকারী, বিজেপি, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটার লিস্টে কারচুপিটা ধরে ফেলেছে, এবং দেখতেই পাবেন আজ তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টে যে লড়াইটা একেবারে শীর্ষস্তরে যাচ্ছে, সেটা তো দেখতেই পাবেন সবাই। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও তো আইনজীবী। কি এই ডোমিসাইল সার্টিফিকেট জানিয়ে এত তরজা? কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্থায়ীভাবে বসবাস করেন তার প্রমাণপত্রই হলো ডোমিসাইল সার্টিফিকেট। কলকাতার ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে কলকাতা পুরসভা। এছাড়া অন্য জায়গার ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র ইস্যু হয় মহকুমা শাসকের দপ্তর থেকে। অন্যদিকে বার্থ সার্টিফিকেট ইস্যু হয় স্থানীয় পঞ্চায়েত ও পুরসভা থেকে। শুধু ডোমিসাইল সার্টিফিকেটই নয়, ওবিসি সার্টিফিকেট নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। সেখানে হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে। 34টা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে, কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন। 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। ডিএমএস সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, এসসি সার্টিফিকেট চলবে না, এসটি সার্টিফিকেট চলবে না, ওবিসি সার্টিফিকেট চলবে না, তো কি চলবে? তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। সবকিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল, ওদের অচল করতে হবে আগামী দিন, মাথায় রাখবেন। সব মিলিয়ে নথি নিয়েও এখন টানাপোড়েন তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভোট এসে গেলে ঘটনার পরিপ্রেক্ষিতে সপ্তাহে সপ্তাহে ইস্যু পাল্টে যেতে পারে এবং পাল্টে যায়ও, আমাদের রাজ্যেও যায়। কিন্তু এই 5ই জানুয়ারি দাঁড়িয়ে এই 26-এর ভোটে মূলত দুটো ইস্যু একেবারে হাওয়া গরম করছে। এক, এসআইআর, এবং 2 হচ্ছে ধর্মীয় মেরুকরণ। একদিকে মন্দির মসজিদ, মহাকাল, দুর্গাঙ্গন বনাম বাবরি মসজিদ, অন্যদিকে এসআইআর নিয়ে এই প্রতি মুহূর্তের ঘাত প্রতিঘাত। তাহলে এবারের ভোটেও এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, 26,000-এর চাকরি বাতিল, এ রাজ্যে ভোটে কোনো ইস্যুই হবে না। আমার পরের বক্তা রাজাগোপাল দা কি বলে? সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা জানাই। আমরা দেখেছিলাম 1989 ভারতবর্ষের নির্বাচন, অলিগলি মে শোরায় নির্বাচনে কিন্তু প্রভাব ফেলেছিল। ঠিক, কিন্তু বাংলা এসব শোনে না। দুর্নীতি, রাজনীতিক নেতারা পকেট ভরবেন না, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না। তার ফলে তাদের অধিকার আছে বলেই মনে করে। তাই আমরা ভেবেছিলাম 2016 একেবারে নারদের যে একেবারে টাটকা, আর যখন ফল আমাদের কাছে এলো আমরা ভেবেছিলাম নির্বাচনে পড়বে, কিছু পড়লো না। এবং 2014 লোকসভা নির্বাচনে আমরা ভেবেছিলাম সারদার এত কিছু ঘটছে, প্রভাব পড়বে, কিছু পড়লো না। অর্থাৎ বাংলার মানুষ মনে করছে দুর্নীতি খুব একটা ইস্যু নয়, মানে রাজনৈতিক নেতারা এটা করেই থাকেন, এটা তাদের প্রাপ্য, নাহলে রাজনীতি করছেন কেন? কিন্তু ধর্ম নিয়ে যেটা আপনি তুলে ধরলেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে এসেছে তারা কিন্তু লাভবান হয়েছে। 1987 বিজেপি দেখলাম পশ্চিমবঙ্গের নির্বাচনে দাঁড়িয়ে 0.51% ভোট পেল। আবার যখন তারা রাম মন্দির ইস্যুটাকে তুলে ধরল এবং বেশ সফলতার সঙ্গে সারা ভারত জুড়ে আন্দোলন করলো, তার আঁচ এসে বাংলায় পড়লো এবং 11.66% তারা ভোট পেল মানে পার্লামেন্টের নির্বাচনে। তখন একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচন হয়েছিল, বিধানসভা তো 11.3-4 এরকম কিছু পেয়েছিল। তার মানে দেখুন, যে পার্টি 0.5 পাচ্ছে কোথায় চলে গেল? অর্থাৎ ধর্ম নিয়ে কিছু কথা বললে এখনো বেশ কিছু মানুষ আছেন তারা মনে করেন এই আমাদের কথা বলছে।
তার জন্যই আমরা দেখলাম যে উপরন্ত হচ্ছে ধর্ম বা এই ধর্ম উন্মাদনা অনেক কিছু খামতি ঢেকে দিতে পারে। হ্যাঁ, সে তো থাকেই, সে তো ধর্ম দিয়ে অনেক কিছুই আপনি ভুলিয়ে দিতে পারেন। মানুষের খিদে থেকে চাকরি, অনেক কিছু ধর্ম চাপা দিয়ে দেয়। সেই কথা ধর্ম আফিং সেই জায়গায় নিয়ে যেতে চাই না, কিন্তু যেটা দেখা গেছে যে ধর্মের কথা বললে বুঝুক না বুঝুক মানুষ কিন্তু এগিয়ে আসে। হুমায়ুন কবির দেখুন, সে লোকটা নানান কথা বলেছে, তাকে মানে কোনোভাবেই গ্রহণযোগ্য করা যায় না, কিন্তু এই ধর্মের নামে আওয়াজ তুলল, লাখো মানুষ এসে হাজির তার সেই নামাজ পড়া, তার সেই মসজিদ উদ্বোধনের ব্যাপারে। এখন সে ব্রিগেডে এতটাই সে অনুপ্রাণিত, সে ব্রিগেডে মিটিং করতে চাইছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী দেখলেন যে হ্যাঁ, মন্দিরের মসজিদের যখন এত সুযোগ আছে আমি কেন ছাড়বো। জগন্নাথ একেবারে পুরীর মন্দিরের নকলে, এবং কার্টুন নাকি শুনেছিলাম সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, পুরীর মন্দিরের নকলে সে জগন্নাথ মন্দির এখানে তৈরি হলো, থামলো না। সেখানে নিশ্চয়ই ভিড় হচ্ছে বা কিছু হচ্ছে, ভোট বাক্সে কী হচ্ছে দেখা যাবে। মহাকালের মন্দির হচ্ছে, আবার দুর্গাঙ্গন হচ্ছে, আমরা সেসব দেখেছি। ব্যাপারটা হচ্ছে যে ধর্ম দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধর্ম নিয়ে কথা বলার অধিকার, তো হিন্দু ধর্ম নিয়ে কথা বলার অধিকার মোটামুটি বিজেপি যেভাবে তাদের করে মানে পেটেন্ট করে ফেলেছে, সেই জায়গায় অন্যরা হিন্দু ধর্ম নিয়ে কতটা সুযোগ পাবে আমি জানি না। কিন্তু হুমায়ুনের কিন্তু জায়গা আছে, হুমায়ুন কিন্তু যদি ভালো উইকেট নিতে পারে তাহলে কিন্তু বেশটাকে নড়িয়ে দিতে পারে, সেটা কিন্তু হতে পারে। আবার দেখুন অনুপ্রবেশ, এই অনুপ্রবেশ নিয়ে কিন্তু সারা পশ্চিমী দুনিয়া উত্তাল। ট্রাম্প যে নির্বাচনে জিতেছিল পুরোটাই ইলিগাল, আমি দেশ থেকে তাড়াবো, এবং এসেই কথা বলতে শুরু করেছে। এই মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন, এই স্লোগানের ভিত্তিটাই ছিল যে আমরা বিদেশিদের তাড়াবো। আপনি যদি দেখেন সারা ইউরোপ জুড়ে, নাইজেল ফারাজ ইংল্যান্ড থেকে শুরু করে ইটালি জর্জিয়া মেলোনিস থেকে ডেনমার্কে, নেদারল্যান্ডে, সব জায়গায় কিন্তু অনুপ্রবেশ, ফ্রান্সে অনুপ্রবেশ বিরোধী একটা আন্দোলন চলছে। মানুষ মনে করছে যে তার যে থাকার যে অধিকার, থাকার যে ব্যবস্থাপনা, সেখানে আঘাত পড়ছে, তার চাকরিতে আঘাত পড়ছে, তার বেঁচে থাকাই বোধহয় সংকটে এসে যাচ্ছে এই বাইরে থেকে লোক আসার পরে। ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গে এটা ছিল না। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটা রবীন্দ্রনাথের সেই দিবে আনলিবে, আমরা সবসময় মনে করতাম এইভাবেই আমাদের যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু যখন দেখছে মানুষ যে চাকরিতে টান পড়ছে, এবং এই যারা অন্য রাজ্য অনুপ্রবেশ করে আসছেন তাদের একটা বড় অংশ দেখা যাচ্ছে যে সন্ত্রাসের মধ্যে জড়িয়ে রয়েছে, তখনই মানুষ মনে করছে যে না, অনুপ্রবেশটা বোধ হয় সব কিছু ভালো নয়। তার ফলে যখন এসআইআর তৈরি হয়েছে, এসআইআর প্রক্রিয়া আমি নানানভাবে বিরোধিতা করি, কেননা যেভাবে বয়স্ক মানুষকে টানা হচ্ছে, আজকে যা বলছে পরক্ষণে তা পাল্টে যাচ্ছে, সেই প্রক্রিয়াকে আমি নিন্দা করি। যেটা তৃণমূলের দেবাংশু বললো বা অন্য যারা বললো আমি স্বীকার করি, ঠিকই করেছি। কিন্তু এসআইআরের যে ফিলোসফি, যে একজনও আমরা বিদেশি, তার কোনো অধিকার নেই সংবিধান অনুযায়ী ভোটদানে অংশ নেওয়া, এতকাল দিয়ে গেছে, তাদের মত অনুযায়ী দেশের সরকার তৈরি হয়েছে। যদি 324 সংবিধানে 326 ধারায় যদি এমন একটা সরকার তৈরি হয় যে সরকার দেশের মানুষের সরকার, বিদেশিদের অবৈধ নাগরিকদের সরকার নয়, তাহলে আমরা সবাই সেটাই চাইব। সুতরাং এই যে এবারে 26-এর নির্বাচনে ধর্ম এবং অনুপ্রবেশ যেভাবে রাখা হচ্ছে মানুষের সামনে, তার কিন্তু প্রভাব পড়বে না কেউ বলতে পারে না। একদম, আমি আলাদা করে হুমায়ুন কবিরের কথা আসবো, আজকের ঘটনায় আসবো, কিন্তু তার আগে এতবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের কথা বললেন রাজাদা, আমি দ্রুত একবার যে যা শুনতে পাচ্ছি 16ই জানুয়ারি শিলিগুড়িতে এই মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে শোনা যাচ্ছে। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে না আছে ময়রে। ওনার আগে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়া উচিত যে মা কালীকে রিজন ভ্যানে তুলে কোটেশ্বর ভুল করেছে। প্রবাদে আছে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? গত অক্টোবর মাসে দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগেই 16ই জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। মহাকাল মন্দির কোথায় উদ্বোধন? সয়েল টেস্টই হয়নি, ডিজাইন নেই। মসজিদ, মন্দির, বাবর, রাম, বিধানসভা ভোটের আগে রাজনীতি এখন ধর্মময়।
গত বছর অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। 2025-এর 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন। অন্যদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা বহরমপুরেই বিজেপি নেতার উদ্যোগে হয়েছে রাম মন্দিরের শিলাপুজো। মমতা ব্যানার্জির সঙ্গে নরেন্দ্র মোদীর পার্থক্যটা কি, এটা মমতা ব্যানার্জিকে প্রমাণিত করতে, মমতা ব্যানার্জি প্রমাণ করতে পারলেন না। উনিও ধর্ম নিয়ে রাজনীতি করছেন, মমতা ব্যানার্জিও ধর্ম নিয়ে রাজনীতি করছেন। উনিও একটা মন্দির বানাচ্ছেন, উনিও আরেকটা একই রকম মন্দির বানাচ্ছেন। এই দুজনেই যা করছেন একেবারে এটা সংবিধানের সঙ্গে কোনোভাবে এটা সম্পর্কিত। এটা রিলিজিয়াস ট্যুরিজম হচ্ছে। এখন এখানে মহাকাল মন্দির হলেও 1 লক্ষ লোক ভক্ত একসাথে পুজো দিতে পারে। এই যে বিষয়টা হবে, তো এখানে তো মানুষজন থাকবে, তো তা এটা থাকলে তো শিলিগুড়ি এতগুলো যে হোটেল, এতগুলো লজ, এখন হোমস্টেও হবে শিলিগুড়িতে ওই জায়গার আশেপাশে। মহাকাল মন্দিরের জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট এলাকা পরিদর্শন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সঙ্গে ছিলেন জেলা শাসক, হিটকোর প্রতিনিধিরা। আশাবুল হোসেন, সনদ ঝা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমন, আমি একটা কথা বলি, মানে এখানে অনেক কথা শুনলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছেন, যেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে সুপ্রিম কোর্টে যাচ্ছেন উনি তৃণমূলকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের ভোটাধিকারের জন্য নয়, যাতে ডেড ভোটার, শিফটেড ভোটার, যেরকমভাবে উনি ভোট ব্যাংক এত বছর ধরে বানিয়েছেন সেটা বরকরার থাকে। 1 2 নম্বর হচ্ছে একটা খুব মৌলিক বিষয় আমার মনে হয়, এটা আমার বারবার মনে আছে, এত বড় একটা এক্সারসাইজ এসআইআর এর মতন বা অনেক ধরনের ইলেকটোরাল এক্সারসাইজ হয়, যেটা অ্যাপেক্স বডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের যদি নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে নেই তো, সেটাই তো বলছি। ভারতবর্ষের মতন 140 কোটির দেশে শুধু রাজ্য সরকারের উপরে নির্ভর করে আমি একটা এত বড় এক্সারসাইজ করব, এখানে তৃণমূলের মতন ভিন্ডিকটিভ রাজনৈতিক দল সেই আধিকারিকদের যারা নির্বাচন কমিশন ফর দ্য টাইম বিং তাদের আন্ডারে নেবে, তাদের উপরে প্রভাব খাটাবে না, তাদের জীবনহানি হবে না, তারা আক্রান্ত হবে না, এটা কোনোদিন হতে পারে না। এতদিন হয়নি বলে আগামী দিনে আপনারা করবেন না এটা তো কোথাও কংগ্রেস বলে দেয়নি। আপনারা তো করতে পারতেন, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারতেন, তো করেননি কেন? কেন করেননি? বিশেষ করে এই সব যেখানে আঞ্চলিক দলগুলো রয়েছে, প্রতিটি আঞ্চলিক দলকে আপনারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন বিহাইন্ড দ্য কার্টেন, এবং বাংলা তৃণমূল কংগ্রেস কোনো ইন্ডিপেন্ডেন্ট আঞ্চলিক দল নয়, আপনাদের হয়ে ফাংশন করছে, এটা আপনাদের হয়ে ফাংশন করছে। দিল্লিতে কেন নিচ্ছ? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন চুরির প্রথম কর্ণাটকের আলাম থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে দস্তাবেজ সমেত চুরি ধরেছিল। প্রথম কথা হচ্ছে এই যে সুমনদা বলাই শুরু করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্তরে স্তরে নিজের ভোটার সাজিয়েছিলেন, মৃত, শিফটেড ইত্যাদি। তারপর একটাই প্রশ্ন সুমনদার কাছে, যে কেরালে যে 24 লক্ষ লোকের নাম বাদ গেল, ওটা কি আপনারা সিপিএম 5 বছর ছাড়া ছাড়া সাজিয়েছিলেন এতদিন ধরে সাংসারিক সিস্টেমে? এটা আমি জানি না। 2 নম্বর বক্তব্য হচ্ছে, উনি যে অভিযোগটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করলেন যে আদালতে যান নাই যান না কেন, আসলে আপনি তৃণমূলকে বাঁচাতে যাচ্ছেন, বাংলার মানুষকে বাঁচাতে নয়। আচ্ছা বাদ দিন তৃণমূলকে বাঁচাতে যাচ্ছে, এই যে বৃদ্ধ ভোটারগুলো গিয়ে মারা যাচ্ছেন, সেই মানুষগুলো যদি বাঁচেন, কারণ রাহুল গান্ধী বিহারের ভোটের আগে পালিয়ে যাবেন। যে অফিসাররা কাজ করছেন সব তৃণমূলের সরকারের অফিসার। কজনের এগেইনস্টে মামলা বানাতে হবে? আমি বলি নোটিশ কারা পাঠিয়েছে? নোটিশ কারা পাঠিয়েছে?
বলেছেন থামতে বলছে এসব করতে আপনারা বলেছেন। সুমনদা দেখো ওপিনিয়ন নিয়ে তো পরের বার কিন্তু তোমায় আবার বলতে হবে ওপিনিয়ন নিয়ে না কেউ গ্রহণ করতে পারে কেউ না গ্রহণ করতে পারে কিন্তু ইনফরমেশন নিয়ে তো তর্ক চলে না আমি একটা ইনফরমেশন দিচ্ছি কোনো ওপিনিয়ন না আমার এই জাল সার্টিফিকেট নিয়ে কথা হচ্ছে পম্পা পাল উত্তর 24 পরগনায় তৃণমূলের জেলা পরিষদের নেত্রী গৌতম পাল ওখানকার এমএলএ তার স্ত্রী কেমন দেখো এই যে দেবাংশু বলছিল না যে কেউ যখন দল চেঞ্জ করছে সে রিজাইন করছে কিনা ইত্যাদি আমি বলছি কেউ যখন বাবা চেঞ্জ করে তখন আগের বাবাকে ত্যায্য বাবা করে আমি এই কারণে জিজ্ঞেস করি তৃণমূলের কেউ যখন নিজের বাবা পাল্টায় কেন বলছি আমি এই পম্পা পাল 2013 সালে হেমতাবাদ থেকে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন ওবিসি এ ক্যাটাগরিতে ওবিসি এ সার্টিফিকেট দিয়ে তিনি 2023-এ করণদিঘি থেকে তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী হলেন এসসি সার্টিফিকেট দিয়ে একই মানুষ 10 বছর আগে ছিলেন ওবিসি এ 10 বছর পরে হয়ে গেলেন এসসি দুটো মানে থাকতে পারে এক যে কোনো কারণে হোক মাঝপথে বাবা পাল্টেছেন অনেকে যেমন দল পাল্টাচ্ছে উনি বাবা পাল্টেছেন পরিবার পাল্টেছেন জন্ম পরিচয় পাল্টেছেন অথবা একেবারে তৃণমূলের একজন নেত্রীকে বা একজন কর্মীকে জেলা পরিষদের মেম্বার করার জন্য রিজার্ভ সিট থেকে সত্যিকারের যে মানুষ ধরো উত্তর দিনাজপুরের ক্ষেত্রে রাজবংশী কি ওখানকার তপশিলি সমাজের যে মানুষের সেই তৃণমূলেরই যে মানুষের সেই অধিকারটা পাওয়ার কথা ছিল তাকে বঞ্চিত করে তৃণমূলের কথায় সরকারি অফিসাররা জাল সার্টিফিকেট দিয়ে এইরকমভাবে একজনকে তৃণমূলের প্রার্থী করেছে আমি স্পেসিফিক উদাহরণ দিলাম দেখুন বাবা পাল্টালে ত্যায্য বাবা করতে হয় কিনা এটা তো সিপিএম ভালো বলতে পারে আমরা কি করে বলবো আমরা কি আমি বলছি যেমন ধরুন 21-এ সিপিএম এর বাবা আব্বাস আরে এইটাই কথা বলো না রে ভাই আরে সে তো সে তৃণমূলের বাবা ওখানে বাজপেয়ী যখন রাজীব গান্ধী সময় কেউ কথা বললে আপত্তি হয় তুমি সবার সময় বলছো আমার আপত্তি আরে ভাই আমার আপত্তি শুনেছিলে যেটাকে প্রশ্ন করলাম যেটাকে নিয়ে প্রশ্ন করলাম উত্তর দাও পম্পা পালের সার্টিফিকেট জাল কি করে হলো শেষ হয়ে যাচ্ছে আমি বলছি পম্পা পালের বাবা পাল্টে গেলে কি হয় যেরকম একবার বাজপেয়ী বলতে পারবে একবার বাজপেয়ী একবার কারুর কথা শোনা যাচ্ছে না আমি বিশ্বনাথের কাছে যাবো। আমাদের রাজ্যে ভুরি ভুরি কিন্তু জাল সার্টিফিকেট গুলো নানাভাবে হয়েছে আমি বলছি কলকাতা হাইকোর্টে একটা নির্দিষ্ট মামলা 2023-এর পঞ্চায়েত নির্বাচনের কনটেক্সটে হয়েছিল যে কিভাবে বিডিও মানে ভুয়ো সার্টিফিকেট দিয়ে তৃণমূলের প্রার্থী করিয়ে দিয়েছিল এটা একদম কলকাতা হাইকোর্টের এই নয় যে কেউ এর নিয়ে বিতর্ক হবে তো বহুবার আলোচনা হয়েছে নুরুল কিভাবে নারায়ণ হয়ে গেল এক্স্যাক্ট তাই এবং আমি আপনাকে সুমনদা বলছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলতেন আগে যে 98% মুসলমানকে আমরা ওবিসি সার্টিফিকেট দিয়েছি ওবিসি ক্যাটাগরি আন্ডারে নিয়েছি আপনি সঠিকভাবে সমীক্ষা করলেন না তারা কি ক্যাটাগরি তার আর্থিক সামাজিক অবস্থা কি আপনি আজকে ওবিসি ক্যাটাগরি করেছিলেন কেবল তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে কংগ্রেসের গড়টা ভাঙার জন্য ভেঙে উঠছেন রাজনৈতিক অভিসন্ধি আপনার পূরণ হয়েছে কিন্তু এই মানুষগুলো অসহায় অবস্থায় আছে যে জেনুইন আপনি ভাবুন জেনুইন ওবিসি যারা তারা তো বঞ্চিত হচ্ছে এই মানে সিদ্ধান্ত বলে এই গালাগালিগুলো তো 11 বছর ধরে আমাদের করছে এই গালাগালি এসআইআর এর মানুষের হয়রানি নিয়ে দুটো কথা বলবো বিশ্বনাথ একটু হয়রানি নিয়ে দুটো কথা বলুন আমার বক্তব্য হচ্ছে এতগুলো কথা বলছেন আজকে মানুষের হয়রানি নিয়ে দুটো কথা বলুন এইগুলো তো বলছেন ভুয়া ভোটার জাল সার্টিফিকেট ঝামেলা করে বলছেন নতুন কিছু তো কিন্তু মানুষগুলো মারা যাচ্ছে এটা নতুন মানুষগুলো মারা যাচ্ছে এটা নতুন তোমরা ডিএমকে বলেছো নতুন কথা আছে আমি ওর কথা মেনেছি আমার প্রতিনিয়ত হয়রানি নিয়ে কথা বলছি তারপরেও আমি বলছি যখন পঞ্চায়েত নির্বাচনে 100 লোকের মৃত্যু ঘটে তখন তো তোমাদের চোখে জল পড়ে না তোমাদের কেন জল পড়ে রাজকুমার মারা যায় ওই জন্য প্রথম কথা হচ্ছে সিপিএম আমলে একেবারে সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত ভোট হতো এই কথা আমি জীবনে কোনোদিন এই মিথ্যা কথা বলিনি আমি আজও বলবো না কিন্তু 34% সিট আনকন্টেস্টেড সিপিএম আমলে হয়নি কোনোদিন তার থেকে বড় কথা প্রতিটা কথা যদি সিপিএম এর আমলে সংস্কৃতির কথা বলে তাহলে সিপিএম এর কোন মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় চাকরি বিক্রি টাকা জমানোর সংস্কৃতি ছিল সিপিএম আমলে কোন মন্ত্রীর
চুরি করে জেলে গিয়ে জেল থেকে ফিরে এসে আবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে চেয়ারে বসে থাকা সংস্কৃতি ছিল। কোথায় ছিল? কোথায় ছিল? আমি বলছি দেখো কি হয়, আমি বলছি তিনজনই সুযোগ পাবে, কিন্তু আরো নিচে গ্রেড নাবার আগে আমি দ্রুত আমি যাবো। একজনের কথা শোনা যাচ্ছে না, আমি এখানে দাঁড়িয়ে টানলাম, একদম পরিষ্কার দাঁড়িয়ে টানলাম, তার কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিরিয়ানির প্যাকেটটা বলো, যেটার মধ্যে টাকা পাওয়া গেছে, এটা আজকের দিনে ক্যামেরা ছাড়া পাওয়া গেছে। আর তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষকে হুমায়ুন কবির নিয়ে এত আলোচনা হলো, ওই নতুনের কথা হচ্ছে না। হুমায়ুন কবির এপিসোডে নতুন হচ্ছে ব্রিগেডের সভা। সেই ব্রিগেডের সভা মানে কোথায় হবে দেখতে হুমায়ুন গেলেন ব্রিগেডে, তারপর বিক্ষোভের মুখে পড়লেন। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ নাকি তারা ওখানে ক্রিকেট খেলছিলেন, হঠাৎ হুমায়ুনকে দেখে বিক্ষোভে নামলেন। কিন্তু ব্রিগেডের এই সভা নিয়ে একাধিক প্রশ্ন আছে। তার আগে প্রতিবেদনটা দেখিয়ে আমি সেই বিশ্লেষণে আসবো। দেখুন, তৃণমূলের ক্ষমতা থাকে ওদিন খেলা হবে। বাবরি মসজিদের শিলান্যাস, নতুন দল তৈরির পর এখন দলের বয়স সবে 14 দিন। 1 ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার টার্গেট নিয়েছেন হুমায়ুন কবির। তার জন্য সোমবার এসেছিলেন ব্রিগেডের মাঠ পরিদর্শনে। দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করা, বাংলায় একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার নিয়ে আসা, সেই উদ্দেশ্যে আমরা মানুষের কাছে আবেদন করব। আমার টার্গেট 10 লক্ষ মানুষ। কিন্তু সেখানেই কাটলো তাল। হঠাৎ হুমায়ুন কবিরকে মাঝের মধ্যে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো। भाग रहा ये बीजेपी का दलाल है, इसको रोक के बोलिए 2 मिनट बात करने के लिए, आई डिबेट करे। ममता बनर्जी अभिषेक बनर्जी दूर की बात है, ये भाग रहा है, ये हुमायून कबीर भाग रहा है। 2 मिनट बोलिए करके बात करने के लिए, পালিয়ে যাবে। হুমায়ুন কবির এই মুহূর্তে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছেন এবং তারা একেবারে যারা বলছেন তৃণমূলের কর্মী, তারা গার্ডেন রিচ থেকে এসেছেন। হুমায়ুন কবিরকে ঘিরে এখন বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, দেখতে পাচ্ছি। কথা করবে একদিকে হুমায়ুন কবির, হুমায়ুন দা এখানে এসে তারা বলছে তৃণমূল করে, বিক্ষোভ দেখাচ্ছে। আপনাকে দালাল বলতেই পারে, কে কার দালাল সেটার সময় কথা বলে। এরপর হুমায়ুন কবিরের গাড়ির সামনেও গো ব্যাক স্লোগান দেন তারা। আমরা না নরমাল কার্যকর্তা, হ্যাঁ আমরা গার্ডেন নিচ বাড়ি, হ্যাঁ কলকাতা পোর্ট পলিটিক্যাল পার্টি, হ্যাঁ রাজনৈতিক দল করি, টিএমসি করি, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বিক্ষোভকারীদের মুখে শোনা যায় রাজ্য রাজনীতির বহুল প্রচলিত স্লোগান। जिस दिन सेवा करेगा उस दिन भी खेलने आएगा, मैच रहेगा उस दिन भी खेलने आएगा, खेला होवे। अरे खेला तो 2026 में हो गई। এরপরে পাল্টা অল আউট আক্রমণ করেন হুমায়ুন কবির। তারা বলছে যে হুমায়ুন কবির বিজেপির দালাল। তাহলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী আগে অটল বিহারী বাজপেয়ীর দালালি করেছে, নীতিন গডকরিদের দালালি করেছে, রাজনাথ সিংদের দালালি করেছে। দুদেল গাইদের লাত খাওয়ার জন্য যেন তৃণমূল কংগ্রেস প্রস্তুত থাকে। তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, খেলাটা আমিও খেলতে জানি, খেলা হোক না 1 ফেব্রুয়ারি। কে কে আমার জোটে তৃণমূলকে হারানোর জন্য থাকবে, আপনারা ডাসে সেই সব দলের নেতাদের দেখতে পাবেন। আসল খেলায় কে জিতবে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজাদা, আরেকটাও কিন্তু নজিরবিহীন ঘটনা হচ্ছে এর মধ্যে, সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, শতরূপ বলতে পারবে, বামেরাও যখন ক্ষমতার মধ্যগগনে, তখনও বামফ্রন্টের মিটিং ডেকে অন্তত 3 থেকে 4 মাস আগে ব্রিগেডের ঘোষণা হতো। হ্যাঁ, তার কারণ হচ্ছে মৃত্যু ঘণ্টার উত্তর জবাব দেওয়ার একটা প্রয়োজন ছিল। কিন্তু জেলায় জেলায় ব্লকে ব্লকে মিটিং করে অজস্র স্ট্রিট কর্নার করে দেয়াল ভরে যেত যে ব্রিগেড চলো, ব্রিগেডের ডাক। এবং তৃণমূলরাও মানে বা অন্য রাজনৈতিক দল, বিজেপি তো বটেই, ঠিক এইভাবে ব্রিগেডের সভা প্রস্তুতি শুরু হয়।
হুমায়ুন কবির যে রাস্তায় হাঁটছেন তাতে 1 মাসের মধ্যে ব্রিগেড, আজকে আমরা 5 তারিখ আলোচনা করছি, ওনার বক্তব্য যে 31শে জানুয়ারি আর ওদিকে মানে যদি খুব দেরি হয় ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি তার ভেতর ব্রিগেড করবেন। আমি বলছি মেরে কেটে আজ থেকে 1 মাস বাকি, মেরে কেটে। আমি বলছি এটাও যদি সত্যি ব্রিগেড তিনি করতে পারেন, এটাও নজির। না দেখুন, উনি তো একা নেই, কারুর ভরসায় উনি পথে নেমেছেন, এটা তো পরিষ্কার না। কিন্তু উল্টোটাও হতে পারে, তারা যদি লোক হলো না, হ্যাঁ তারা যদি না হেল্প করে, মানে সেই দেখুন যখন নির্বাচনের আগে ব্রিগেড মিটিং করছেন, বর্ষা নিশ্চয়ই ভালো জায়গা থেকে পেয়েছেন যে চিন্তার কারণ। কিন্তু এর আগে আমি দেখুন, আমি ক্যামেরাতেও দেখেছি, এই অনুষ্ঠানেও তিনি বলেছিলেন যে হায়দ্রাবাদ থেকে সিকিউরিটি নিয়ে আসছে, সেগুলো ভরসা করেই বলেছিলেন। তারপরে দেখা গেল আমতা থেকে সিকিউরিটি এসছে, ভরসাই তো করেছিল। সেই ভরসাগুলো আমি রসিকতা করছি না, কিন্তু কিন্তু আমি বলছি এ তো হয়েছে। আমি বলছি, আমি যতটুকু খবর রাখি, উনি কিন্তু ফোকাসে থাকতে চাইছেন। মানে হুমায়ুন কবির যে মাঠ ভরিয়ে দিবেন এটা উনিও বিশ্বাস করছেন, উনিও জানেন যে পারবেন না, মানে খবরে থাকতে, কিন্তু উনি খবরে থাকতে চাইছেন। উনি স্ট্র্যাটেজিক্যালি চাইছেন যে নতুন একটা দল তা নিয়ে চর্চা হোক। সেই কারণেই কিন্তু উনার পরামর্শদাতারা বলেছেন যে ব্রিগেডের মধ্য দিয়ে মানে আসুন, ব্রিগেডের মধ্য দিয়ে আসুন। হয়তো দেখা যাবে যে একদম, আমি আপনাকে বলছি ব্রিগেডের মানে প্রতি স্কোয়ার ফুটে যদি একজন লোক হয়, তাহলে ব্রিগেডে আমরা হিসাব করে দেখেছি 4 লক্ষ লোক আর মানে লাগে ভরাতে গেলে। তাহলে 4 লক্ষ লোক হয়তো উনি তার ধারে কাছে দিতে পারবেন না, কিন্তু 1 মাস ধরে যদি ধরি, 1 মাস ধরে আপনি চর্চার মধ্যে আসবেন। আজকে আপনি প্রাইম টাইমে সময় দিলেন তার দল মানে জনতা উন্নয়ন পার্টি নিয়ে, ফলে এইটা কিন্তু রাজনীতির স্ট্র্যাটেজি হিসেবে আপনি কিন্তু বিচার করবেন। কিন্তু আমি এই কয়েনের উল্টো দিকটা বলি, সেটা হচ্ছে যদি সফল না হয় বা ভিড় না করতে পারেন, একই রকম রাজ্য রাজনীতিতে ওনার গুরুত্ব সমানুপাতিকভাবে কমবে। আবারও আপনাকে বলছি, তৃণমূল যে দল ডান দিক অবস্থা নিবি, আজকেই দেখলেন আপনি, আজকে খবরটা কিছুতেই হতো না, আসই না, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা চলে এসেছেন। এই গুরুত্ব যে একজন লোক তিনি পরিকল্পনা করেছেন, এখনো পারমিশনের জন্য অ্যাপ্লাই করেননি, তিনি ব্রিগেডে পৌঁছেছেন। আমি একটা কথা বলছি, মানে প্রাপ্তের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না তো তোমরা। আজকে যে টাইমে উনি গেছেন, ওই টাইমে আপনি নরমাল দিনে আপনার ক্যামেরাকে পাঠিয়ে দিন, ওই ছেলেগুলোকে আপনি ওখানে পাবেন, ওরা ওখানে খেলে রোজ। কিন্তু নিশ্চয়ই, কারণ রোজ হুমায়ুন কবির আসেন না, আজকে দেখতে পেয়েছেন বিক্ষোভ দেখিয়েছেন। আরেকটা কথা বলছি, তৃণমূলের প্রতিনিধি হুমায়ুন তোমাদের এমএলএ। আচ্ছা, তৃণমূল তৃণমূল কর্মী, দেবাংশু এক সেকেন্ড, ওরা বলছে ওরা তৃণমূল কর্মী, আমি বলছি তার মানে তৃণমূল কর্মীরা প্রতিদিন ব্রিগেডের ময়দানে ক্রিকেট খেলে? রোজ, তুমি তো রোজ বললে, নিয়মিত খেলতেই পারে, আর কাউকে দেখলে বিক্ষোভ দেখে? শীতকালে ন্যাচারালি মানুষ খেলাধুলা, এই হুমায়ুন কবির বলছেন না যে নতুন পার্টি মিডিয়ার কভারেজ একটু হোক, বছর ময়দানে থেকে মিডিয়া কভারেজ থেকে শুরু করে গ্রাউন্ডে কাজ করে, তারপরে বিহারের মতো স্টেটে বিধানসভার আগে বাম কংগ্রেসের ব্রিগেড মনে আছে, সামনে থেকে মাইক কেড়ে নিয়ে তাকিয়ে দেখুন, তোমার তো খুশি হওয়া উচিত, কর্মীরা ছিল বাংলাদেশ সংবিধান নীলমণি হয় একটা কোনো কিছু দিয়ে ইলেকশন হয় না। হুমায়ুন কবিরের এজেন্ডা শুধু হুমায়ুন কবিরের এজেন্ডা হিসেবে দেখবেন না, হুমায়ুন কবিরের এজেন্ডার সাথে আমি মৌসুম ব্যানার্জির এজেন্ডাও যুক্ত করতে চাই। এই পুরো ব্যাপারটা আপনি লক্ষ্য করে দেখবেন যে মুসলিমরা যেভাবে বঞ্চিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা, তারা তৃণমূল কংগ্রেস থেকে শিফট করছেন, এইটা কোনোভাবে চাপা দেওয়ার চেষ্টা করছেন। এই যে অপারেশন, এই যে অ্যাকশন করার চেষ্টা, এটার পেছনে সুচতুর রাজনৈতিক কৌশল আছে। আমি বলছি, দেখুন শঙ্কু দুটো কথা বললো, একটা হচ্ছে মৌসুম বেনাজির নূরের এজেন্ডা, হুমায়ুন কবিরের এজেন্ডা। আমি তার সঙ্গে আরো দুটো এজেন্ডা এরপরে অনুষ্ঠানের পরবর্তী ক্ষেত্রে যোগ করবো, এটা দিলীপ ঘোষের এজেন্ডা আর তা নিয়ে তথাগত রায়ের এজেন্ডা। কিন্তু তার আগে
যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধার করেই বলছি যে হুমায়ুন এমন এমন লোক নামিয়ে দিয়েছে 4%, 5% ভোট কাটতে পারে আমাদের, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন। যদি তাই হয় সুমনদা, অন্তত স্ট্যাটিস্টিক্স বলছে 2024 সালে মালদা ধরুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস 2021 সালে বিধানসভা নির্বাচনে 54% ভোট পেয়েছিল জেলাতে, সেটা নেমে 26% দাঁড়িয়েছে। যে কংগ্রেস 10% ভোটে ছিল তারা 36% ভোট নিয়ে গেছে। ফলে এইরকম অবস্থায় যদি আরো 4-5% ভোট কমে, তাহলে মালদার মতন 12টা জেলায় 12টা সিটের মধ্যে একটা পাবে না। 19 কি রেজাল্ট ছিল বিশ্বনাথ মালদায় একটু বলুন। একটা পাবে 19 কি রেজাল্ট ছিল? আমি আবার বলছি যে লোকসভা মালদা একরকম ভোট করেছে, বিধানসভা একরকম ভোট করেছে। কারণ লোকসভায় মনি খান চৌধুরীকে নিয়ে যে একটা আবেগ, সেটা মুসলিম ভোট বিধানসভার সাথে সম্পর্ক নেই। মুসলিম ভোট সরছে। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং, যেহেতু তোমরা দুজনেই এই যেমন ধরুন মানে দলের আওয়াজে বা দুজনকে পাল্লা দিচ্ছ, তোমাদের তোমাদের শুধু একটু একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ। দেখুন, মৌসাম বেনাজির নূর এবং হুমায়ুন কবির দুজন নিয়ে আলোচনা হচ্ছে। তৃণমূলের তরফে দীর্ঘদিন বহু বছর এই দুটো জেলারই দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। উনি বলেছেন উনি জানেন, আপনি তো সবে এখন ট্রেলার দেখছেন, আপনি একটু অপেক্ষা করুন। ওখানে কত মুসলিম কি জানেন, মানে আমি বলছি দেবাংশু স্বীকার করবে কিনা জানি না, মৌসাম বেনাজির নূর যে কংগ্রেসে না, এক সেকেন্ড, বেশি লোকে জানতো না। আমি বলছি শুভেন্দু জানতেন, জানেন বললেন, জানতেন। মৌসাম বেনাজির নূর মনে করেছেন যে তৃণমূলের থেকে কংগ্রেস বেটার অপশন, তাই চলে গেছে। মুসলিমরা থাকছেন না তৃণমূলের সাথে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরা ওয়াক আপ করে দিয়েছে মিথ্যা কথা বলে। তৃণমূলের এমএলএ কে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে, তার জন্য তৃণমূল প্রতিনিধি আমাদের কেন গালাগাল দিচ্ছে? আমি এটাই খালি বুঝতে পারছি না। ভাই এমএলএ তোমাদের বিক্ষোভ দেখাতে তুমি আমাদের এই আপনারা শুনলেন, আপনারা জানেন, বেশ আপনারা জানেন এখন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় মন্তব্য পাঠাতে পারেন, এবং কোনো প্রশ্নের প্রেক্ষিতে আপনারা কি মনে করছেন সেই শতাংশের হিসেবটা এবার আপনাদের দেখাবো। প্রশ্ন ছিল যে পত্রাঘাতের পর এবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়ালের ঘোষণা মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরির নতুন কৌশল, এই প্রশ্ন আমরা রেখেছিলাম। 93% মানুষ বলেছেন হ্যাঁ তাই, এ কথা মানেননি 5% মানুষ, জানি না বলতে পারবো না বলেছেন 2% মানুষ। পরের প্রশ্নে যাব। পত্রযুদ্ধ তো চলছে, এখন মুখ্যমন্ত্রীর পাল্টা এবার নির্বাচন কমিশনকে বিরোধী দলনেতা চিঠি দিলেন। এই চিঠির লড়াইয়ে আদৌ কি কোনো প্রভাব পড়বে এসআইআরে, নাকি সবটাই রাজনৈতিক গিমিক? 88% মানুষ মনে করছেন যে পুরোটা রাজনৈতিক গিমিক, প্রভাব পড়বে এরকম মনে করছেন 7%, বলতে চাননি 5%। পরের প্রশ্নে যাব। ব্রিগেড দেখতে তৃণমূলের বিক্ষোভের মুখে হুমায়ুন কবির। হুমায়ুনের এই বাবরি শিলান্যাস সংখ্যালঘু ভোট ব্যাংকে কি ভাঙনের আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস? 92% মানুষ মনে করছেন হ্যাঁ ভাঙনের আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস, মানতে চাননি 7%, বলতে চাননি 1%। এইখান থেকে একেবারে স্পষ্ট, আপনারা সরাসরি এই অনুষ্ঠানে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। কে কি লিখেছেন দেখব। কৌশিক চৌধুরী তিনি লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসআইআর বন্ধ হবে না, পুরোটাই গিমিক। বিদ্যুৎ নায়ক বলছেন যে কমিশনের এখন যা ল্যাজে গোবরে অবস্থা, সঠিক সময়ে চূড়ান্ত তালিকা বের করতে পারবে কিনা সন্দেহ। অয়ন ঘোষ লিখছেন, স্বচ্ছ ভোটার তালিকার কোনো বিকল্প হয় না, তবে মানুষের অযথা হয়রানি যেন না হয়। পরের মন্তব্য আসছে শর্মিষ্ঠা দত্তর কাছ থেকে, যিনি লিখছেন ডিএ নেই, চাকরি নেই, অনুদান আছে, আর ট্যাক্সের টাকায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে। ভূপতি নস্কর লিখছেন, এসআইআর এর কাজ প্রায় শেষ, সুতরাং তা বন্ধ হওয়ার নয়। ঠিক এইখান থেকে আমি উল্লেখ করেছি, এবার সরাসরি প্রতিবেদনে আসবো যে আজকে ঠিক কি বললেন, কতটা তীব্র কটাক্ষ করলেন তথাগত রায়। না, তৃণমূলের কারুর সম্পর্কে বা কংগ্রেসের কারুর সম্পর্কে নয়, একেবারে দিলীপ ঘোষ এবং তার সক্রিয় হওয়া সম্পর্কে। দেখুন, 26-এ মানুষ চাইছে পরিবর্তন, পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে। উনি মমতা ব্যানার্জির সাথে একটু ফ্লার্টিং করেছিলেন, এই দীঘার মন্দিরে গিয়ে ঠিয়ে, তারপরে যাকে ইংরেজিতে ফ্লার্টিং বলে, ওর ঠিক বাংলা প্রতিশব্দ কিছু নেই। দুজনেই প্রাক্তনী, দুজনেই একসময় রাজ্য বিজেপির দায়িত্ব সামলেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের আগে একজনের খোঁচা আরেকজনকে। দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন তথাগত রায়। গত এপ্রিল মাসে স্ত্রীকে নিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথা বলেন। সেই ছবি সামনে আসার পর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে তাঁর দূরত্বের জল্পনা জোরালো হয়। দলের বড় কোনো সাংগঠনিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বিজেপির শীর্ষ দুই নেতা রাজ্যে কর্মসূচিতে এলেও ডাক পাননি দিলীপ ঘোষ। শেষমেশ বছরের শেষ দিনে বরফ গলে অমিত শাহর সাংগঠনিক বৈঠকে তাকে ডেকে নিয়ে একান্তে কিছুক্ষণ কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু নতুন বছরের শুরুতেই দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তথাগত রায়। 2021 সালের আগে যে কথাগুলো বলতেন, মানে নির্বাচনের আগে যে কথাগুলো বলতেন, পরে সেগুলো বলেননি। তারপরে যখন ওই যেটা বললাম মমতার সাথে ফ্লার্টিং করছিলেন, সে সময় যে কথাগুলো বলতেন সে কথাগুলো আবার অন্যরকম। এখন নিশ্চয়ই অন্যরকম কথা বলবেন। এটা তো সৌজন্য হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন বিরোধী নেতার একসঙ্গে একটা মন্দিরে দেখা কথাবার্তা, এটা তো সৌজন্য হতে পারে। এটাই তো হওয়া উচিত রাজনীতিতে। সৌজন্য 100 বার হতে পারি, সৌজন্য হচ্ছে এসে ডেকে চা খাওয়ানো, বা কিন্তু ফ্লার্টিং ছাড়া এর কোনো, বললাম তো, যোগ্য প্রতিশব্দ বাংলায় নেই। সম্প্রতি অমিত শাহর বৈঠকে উপস্থিত থাকার পর দিলীপ ঘোষের গলায় ছিল সক্রিয়তার সুর, জানিয়েও তথাগত রায়ের গলায় অন্য ইঙ্গিত। আলাদা করে কি বললেন উনি? আলাদা করে কিছু না, ওটাই লাগতে হবে পুরোপুরি, আপনি লেগে পড়ুন। তো আমি তো বললাম আমি তো লেগেই আছি, কিন্তু পার্টি ঠিক করবো আমি কি করবো না করবো, কাজ দিতে হবে। তো বলি না ঠিক আছে, পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব। বিজেপি 2019 সালে যে সবচেয়ে বেশি আসন পেয়েছে সেটার কারণ একটি ব্যক্তি, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ঘোষ না, আর কেউ নয়। দিলীপ ঘোষ এলেন বা গেলেন তাতে কিচ্ছু এসে যাবে না। এই রাজ্যে মুখ্যমন্ত্রী হবার হকদার বা যোগ্য ব্যক্তি একমাত্র শুভেন্দু অধিকারী। হাই প্রোফাইল ভোটের আগে রাজ্য বিজেপির দুই প্রাক্তনীর এই আচরণ কি আদৌ কাম্য? কৃষ্ণেন্দু অধিকারী, সোমনাথ দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। শঙ্কু, আমি খানিকক্ষণ আগে বলছিলাম না যে নির্বাচনের আগে একটা টানাপোড়েন শুরু হয়, নানা রকম রদবদল শুরু হয়। আমি বলছি এই রদবদলে অন্য দল লাগছে না, সবাই দলে বসে যাচ্ছেন, সক্রিয় হচ্ছেন। আরেকজন আরো সক্রিয় হলে তার সক্রিয়তা নিয়ে আবার খবর হচ্ছে। এখন দেখুন, আপনার প্রাইম টাইমে আপনাকে খবর করতে হচ্ছে। ও তথাগত রায় আমার প্রাইম টাইমের জন্য? আমি তো ভাই এখান থেকে কোনো বেতনের বন্দোবস্ত নেই, কিচ্ছু নেই। আমি শুনুন, আমার ধৃষ্টতা মার্জনা করবেন, আমি ঘন্টাখানেক সঙ্গে সুমনের তার খবর কি করবেন তার সমালোচনা করতে পারবো না। কিন্তু আমি আপনাকে শুধু এইটুকু বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি এক এবং একতা নিয়ে আগামী 26-এর নির্বাচন লড়বার জন্য এগোচ্ছে। এবং তাতে আমাদের লক্ষ্য এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের ইনসিডেন্টের পর চিকেন নেক বা বর্ডারের সমস্যার জন্য এবং অনুপ্রবেশকারীদের ভেতরে থাকবার জন্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যে অমিত শাহ বললেন। তারপরে হ্যাঁ, তথাগত রায় লাইভ শোনেননি, আমি বলছি ঠিক এতটা গুরুত্ব দিয়েই অমিত শাহ বলেছিলেন যে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা। ঘটনা বা আলোচনাটা দিলীপ ঘোষ যখন জগন্নাথ মন্দিরে গেছিলেন তখন প্রথম যে তীব্র বিরোধিতা প্রকাশ্যে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারীদের মধ্যে দেখা গেছিল। এখন মুশকিলটা হচ্ছে দিলীপ ঘোষ ধরুন একটা মন্দির ঘুরতে গেছেন, তার জন্য যে সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছিল তখন সাধারণ জগন্নাথ মন্দির কি কালচারাল সেন্টার করেছে, আচ্ছা তাতে যেতে নেই, তাতে যেতে নেই, জগন্নাথ মন্দিরে যেতে নেই, জগন্নাথ দেবের জগন্নাথের পুজো করে তুমি বা ওনারা জানবেন। দেখুন, এটা যেমন সত্যি যে দিলীপ ঘোষকে আমরা জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখেছিলাম, তখন তথাগত রায়কে আমরা সিঙ্গুর নিয়ে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আলাদা করে মমতা ব্যানার্জির ছবি তোলা যেত না, সবসময় মুখটা উনি বাড়িয়ে থাকতেন। এবং তোমার খুব ভালো করে মনে থাকবে ওই সময় এরকম একটা মানে মিডিয়াতেই কথা হতো বা ইত্যাদি, যে তথাগত রায় এবং তপন শিকদার, তারা দুজন সেই সময় বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা রাজ্যের। তপন শিকদার নিয়মিত কিছু প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতেন এবং তথাগত রায়ের ইমেজটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাসানুদাস। আমি জাস্ট মনে করালাম। এবার আমি একটা কথা বলছি এখানে, দেখো তথাগত রায় তো এর আগেও দিলীপ ঘোষ সম্পর্কে অনেক কথা বলেছেন। ওদের দলের মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব আসে কি নেই সেটা ওদের ব্যাপার, কিন্তু উনি যে একটা অভিযোগ করেছিলেন যে বিজেপির মধ্যে প্রার্থী ঠিক করা হয়েছিল দিলীপ ঘোষের আমলে টাকা পয়সা দিয়ে এবং মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে, তা যদি হয়ে থাকে তা কিন্তু রাজনৈতিক নয়, তা কিন্তু ক্রিমিনাল অফেন্স, তার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার। শুনুন সুমনদা, আমি আপনার কাছে একটা কথা বলছি। আমার বক্তব্য হচ্ছে শতরূপ কি বলছে তার থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি এটা বলবো সুমনদা যে আপনারা যে
যে যে লড়াই, যে একটু অভিযোগ বা যে বিষয় তার থেকে তো ভয়ঙ্কর বক্তুই। তুমি কি কামিনী বক্তুই দেখবে বাচ্চা নিশ্চয়ই আমি একদিন সময় পাবো, সেদিন আপনাকে বোঝাবো যে জাতীয় স্তরে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম সবাই মিলে যেমন ইন্ডি জোট করেছে, পশ্চিমবাংলায় কিন্তু একটা পিন্ডি জোট আছে। এই পিন্ডি জোটের ব্যাখ্যাটা যদি আমি দেই তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দীঘায় ওটা ইন্ডি জোট না, ইন্ডিয়া ব্লক। পিন্ডি জোটে কিভাবে বিজেপির ভাষায় কথা বলবেন। পিন্ডি জোটের মধ্যে যে একটা মানে কিছু সংখ্যক মানে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতা পরস্পরের মধ্যে একটা কনভার্জেন্ট পয়েন্ট আছে, সেই কনভার্জেন্ট পয়েন্টেরই রিফ্লেকশন আপনি দীঘাতে দেখতে পেয়েছিলেন। কিন্তু এখানে আমি আপনাকে বলছি কেন কলিজিয়াল মডেল বা 4 জন নেতাকে সামনে আনলেন যে তোমরা ভাই 4 জন মিলে করো। তার কারণটা হলো এককভাবে কোনো মুখ তুলে আনতে পারেনি বিজেপি, এটা ফ্যাক্ট। এবং শুভেন্দুর উপর 100% ভরসাও রাখতে পারেনি, এটাও দ্বিতীয় ফ্যাক্ট। আপনি কি শুরু করেন বলুন তো? আমি ঠিক আছে। আচ্ছা, দিল্লির ক্ষেত্রে নরেন্দ্র মোদী নিঃসন্দেহে মুখ। বেশ 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 দেখুন, এসআইআর নিয়ে যে জল অনেক দূর গড়াবে সেটা একেবারে স্পষ্ট। তবে শুধু এসআইআরই বা কেন, ভোটমুখী বাংলায় কোনো ইস্যুই কিন্তু মাটিতে পড়তে দেন না রাজনীতিবিদরা। ঠিক যেমন মেসির কলকাতা সফর নিয়ে কদিন আগেই রাজ্য একবারে তোলপাড় হয়ে গেল। দেখুন, পেশি হোক কিংবা মেসি, এ রাজ্যে সব থেকে যেটা চোখে লাগে সেটা হচ্ছে ওই অবাঞ্ছিত মেসোদের দাপাদাপি। বারবার সেই কথা আমরা বলেছি। আর আমরা রাজনীতির বর্ণপরিচয় থেকে একটু দূরে থাকি বলে আবার বানানের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।